যেহেতু আমাকে বলতে বলেছে লাইভ আফটার এমবিবিএস, আমি ইন্টার্নি লাইফ থেকেই শুরু করি। ইন্টার্নি লাইফটাকে এমবিবিএস এর পরে ধরেই আমি। তো যারা চেষ্টা করবা যে ইন্টার্নি লাইফটা খুবই সিনসিয়ারলি কাজ করার জন্য, কারণ ইন্টার্নি লাইফটাই হচ্ছে বেস যে তুমি ভবিষ্যতে কিরকম ক্লিনিশিয়ান হবা। কেউ যদি বেসিক সাবজেক্টে যাও সেটাও অবশ্যই আলাদা, কিন্তু ইন্টার্নি লাইফের যে বেসিক সেটা তোমার সারা জীবন কাজে লাগবে। ডক্টর সারা জীবনে তোমার আশেপাশে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবসময় কখনো না কখনো হেল্প চাইবি, আমার জ্বর, আমার এইরকম সমস্যা। তো ইন্টার্নি লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা এখনো চলি। আমি একটা স্পেশাল সাবজেক্টে স্পেশালাইজেশন সার্জারি, কিন্তু তারপরেও আমার কাছে কিন্তু সাধারণ রোগীরা আসে, জ্বর, মাথা ব্যথা, সবার কাছেই এটা আমার প্রেসক্রিপশন বলো বা চিকিৎসা দেওয়া লাগে, তখন আমাদের ইন্টার্নি লাইফের এক্সপিরিয়েন্সটাই কাজে লাগে। তো ইন্টার্নি লাইফের একটা বছর রিকোয়েস্ট যে তোমরা সিনসিয়ারলি কাজ করবে। তো একটা জিনিস আমি শেয়ার করি যে ইন্টারনেটে যখন তোমরা যুক্ত হবা তখন কিন্তু তোমাদের কাছে অনেক রকমের অফার আসবে, যেমন প্রাইভেটে কাজ করার, বিভিন্ন প্রফেশনে করার। হ্যাঁ, তো এটা আসলে তোমাদের ইচ্ছা। যে তবে আমি বলবো যে এটা অ্যাভয়েড করাই ভালো, কারণ তোমার মূল ফোকাসটা থাকবে মেডিসিন, সার্জারি আর গাইনিতে হাসপাতালে দেওয়া। এবং সেখান থেকে তুমি বিভিন্ন ধরনের পেশেন্টের টাচে আসবা, যেটা আহ, মানে আর ভবিষ্যতে নাও হইতে পারে। কখনো হয়তো তুমি কোনো স্পেশাল রাস্তা চলে যাবো, মেডিসিনে বা সার্জারিতে বা গাইনিতে বা বেসিক সাবজেক্টে, কিন্তু একই সাথে সবগুলো সাবজেক্টের টাচে আসার একটা কোনো সুযোগ পাবো না। সেই জন্য এই সময়টা খুব জরুরি, এবং চেষ্টা করবা যে হাসপাতাল রিলেটেড থাকা। প্রাইভেটে যদি তোমার সুযোগ থাকে, যদি তোমার মনে করো যে তুমি অবসরে অনেক সময় পাচ্ছ, সেক্ষেত্রে তুমি এনগেজ হতে পারো, তবে আমি এটা এনকারেজ করি না। তো ইন্টার্নি টাইমে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে বিসিএস। অনেকের ইন্টার্নি টাইমে বিসিএস করে। আচ্ছা, আমি আর একটা কথা হচ্ছে যে লাইফ আফটার এমবিবিএস কে আমি সিম্পলি তিনটা রাস্তায় ভাগ করি। এমবিবিএস পাশের পর তিনটা রাস্তায় যাওয়া যায়। একটা হচ্ছে যে তুমি টোটালি ফিনান্সিয়াল দিকটা চিন্তা করে, হ্যাঁ, বা টাকা ইনকাম করবে এরকম কারো টার্গেট থাকতে পারে। হ্যাঁ, সুতরাং একটা ফিনান্সিয়াল পাথওয়ে, এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে পিওরলি একাডেমিক, যে না, আমি ইন্টার্নি শেষ হওয়ার পর একটা বছর বা দুইটা বছর পড়াশোনা করবো, সেই পড়াশোনার সময় আমি অন্যান্য অন্য কিছুই করবো না। এটা একটা পাথওয়ে, পিওরলি একাডেমিক পাথওয়ে বা স্টাডি। আরেকটা হচ্ছে মিক্সড। এখন আমাদের দেশে যে পার্সপেক্টিভ, যে ইন্টার্নি হওয়ার পর ইন্টার্নের সময় আমরা একটা নির্দিষ্ট বেতন পাই বা একটা স্যালারি আসে আমাদের। এখন হঠাৎ করে যেদিন ইন্টার্নি শেষ হয়ে যাবে, তোমার স্যালারিটা ওই দিনই শেষ, গভর্নমেন্ট বা সরকারি বা বেসরকারি সেটাই, সেটা শেষ হয়ে যায়। তো এই সময়টা আসলে একটা অবশ্যই ফিনান্সিয়াল ডিমান্ড থাকে। হ্যাঁ, যার কারণে সবাই মনে করে যে আমরা ফিনান্সিয়াল মানে কি করার জন্য স্টাডি এবং ফিনান্সিয়াল টাকা ইনকাম করা দুটো একই রাস্তা চলবে। তাহলে পাথওয়ে কিন্তু ক্লিয়ারলি তিনটা, একটা হচ্ছে যে ফিনান্সিয়াল, একটা একাডেমিক, আর একটা হচ্ছে মিক্সড। তো কেউ যদি মনে করো যে আগে ফিনান্সিয়াল দিকটা চিন্তা করবো, অনেকে থাকে যে ফ্যামিলি বার্ডেন থাকে, ছোট বাচ্চা কাছে অনেকে, মানে অনেকে বিয়ে হয়ে যায় ইন্টারনেট টাইমটাতে, বা কলেজে পড়ার সময় অনেকে বিয়ে হয় বাচ্চা কাচ্চা, আবার অনেকের বয়স্ক মা থাকে, পরিবারের একটা ডিমান্ড থাকে যে তাদেরকে দিতে হয় টাকা। এই ক্ষেত্রে অনেকে আগে হচ্ছে গিয়ে যে এই টাকা উপার্জনের পাথওয়েটাতে চলে যায়। তো ইন্টারনেট পর পরই যে ফিনান্সিয়াল পাথওয়ের কি কি স্কোপ আছে, অনেক স্কোপ আছে। সবচেয়ে মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিসিএস। বিসিএসটা হচ্ছে বেস্ট। তো এই একটা হচ্ছে বিসিএস, একটা হচ্ছে প্রাইভেট জব। প্রাইভেট জবের ভিতরে আবার অনেক ক্যাটাগরি আছে। আরেকটা হচ্ছে যে ক্লিনিক বেসড, এটাতেই অনেকে খুব কমনলি ক্লিনিক বেসড প্র্যাকটিস। তো প্রথমে আসি যে প্রাইভেট জবগুলোতে। প্রাইভেট জবের ভিতর কি এখন হয়তো প্রাইভেট জবগুলোতে অনেক কম্পিটিশন, কারণ জবের পজিশন গুলো খুবই কম, সেই তুলনায় অনেকে পাশ করে বেরোচ্ছে, যার কারণে অনেক কম্পিটিশন থাকে। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের হাসপাতাল, প্রাইভেট সেন্টারে জব যেগুলো যে করে সেখানে সুযোগ আছে। এবং একটা ভালো, মোটামুটি আমাদের ভালো আমি বলবো না এখন,
যেরকম পাওয়া দেওয়া উচিত সেরকম তো আমরা পাই না। যদি আমরা কম্পেয়ার করি ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশগুলো, বা সেই তুলনায় আমাদের অবশ্যই জব মার্কেটে আমাদের খুব বেশি স্যাটিসফ্যাক্টরি না। তো সেই প্রাইভেট সেন্টার, এটা হতে পারে কোনো মেডিকেল কলেজে ডক্টর হিসেবে, প্রাইভেট ডক্টর বা লেকচারার হিসেবে যদি একাডেমিক সাইডে চয়েস করে, আবার কোনো ক্লিনিক বা ইয়ার মেডিকেল অফিসারের পোস্ট আছে, আবার অন্যান্য পোস্টও আছে, যেমন বিভিন্ন ল্যাব বা ইয়েতে যেমন আইসিটি, অনেক পোস্ট অনেক ধরনের আছে, অনেক স্কোপ। ইন্টার্নি পাশের পর আর ডাক্তারদের বসে থাকতে সেরকম কোনো মানে নজির নাই আমার জানা মতে। তো এই ক্ষেত্রে তোমরা কখনো হতাশ হও না যে এমবিবিএস এর পর কি হবে, অনেক স্কোপ পাবো, অনেক অনেক স্কোপ থাকবে। কেউ যদি মনে করো যে না, পড়াশোনাটা 1 বছর বা 2 বছর পরে পড়বো, আমি টাকা ইনকাম করবো, এটা আসলে, আর এটাতেও আমি খুব বেশি এনকারেজ করি না। কেন করি না এটা পরে আসতেছে, কিন্তু কেউ যদি মনে করো যে পরে আমি টাকা ইনকাম করবো, অনেক স্কোপ আছে, অনেক রাস্তা খোলা আছে। তোমরা জাস্ট খালি একটু বিভিন্ন প্ল্যাটফর্মে যোগাযোগ রাখবা, জব সাইট আছে, এগুলোতে আহ, খুঁজলেই দেখবা যে প্রচুর প্রচুর স্কোপ পাবা। তাহলে একটা গেল যেটা বললাম যে প্রাইভেট জব। একটা হচ্ছে ক্লিনিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্যারের সাথে যারা তোমরা ইন্টার্নি করার সময় অনেক স্যারের আন্ডারে থাকবা, অনেক সময় স্যাররা তোমাদেরকে প্রাইভেটে হয়তো বা নিয়ে যাবে অ্যাসিস্ট করার জন্য, অনেক ক্ষেত্রে নেয়, অনেক ক্ষেত্রে নেয় না, একটু নাই। তো এটা স্যারের সাথে বিভিন্ন সেন্টারে যাওয়ার সুযোগ আছে, স্যারদের সাথে থাকার চেষ্টা করবা, এবং স্যারদের থেকে অনেক কিছুই শেখার আছে। এটা আসলে ইন্টার্নি লাইফটা এমন একটা পিরিয়ড যে এটার, বারবার আমি এটা ইন্টার্নি লাইফের উপর কেন তোমাদেরকে বেশি ফোকাস করতেছি, কারণ ইন্টার্নি লাইফের উপরে তোমার পরবর্তী লাইফটা ডিপেন্ড করবে। তো এইটা গেল যে ক্লিনিক বা প্রাইভেট সেক্টরের স্যারদের সাথে অ্যাটাচ থাকা, এটা আর একটা ওয়ে। আর একটা থার্ড হচ্ছে যে বিজনেস, টাকা যদি কেউ ইয়ে করতে চাও, সবচেয়ে সেফ এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিজনেস। তো আরেকটা হচ্ছে যে অ্যাব্রোড, মানে দেশের বাইরে চলে যাওয়া টাকা ইনকামের জন্য, এটা আরেকটা কেউ যদি ইকোনমিক পাথওয়েতে বা ফিনান্সিয়াল পাথওয়েতে থাকতে চাও। তো বিসিএস এর কথা আমি ফার্স্টে বলবো কেন, এটা নিয়ে আমার আসলে অনেক এক্সপিরিয়েন্স, অনেক কষ্ট। আমি যখন পাশ করি তখন তিরিশ বিসিএস চলে। তো এবং সবাই ইন্টার্নি থাকা অবস্থায় একটা না একটা সার্কুলার পাবা, সেটার জন্য সার্কুলার পাবা। এবং সবচেয়ে সমস্যা যেটা হয় যে ইন্টার্নি করার সময় বিসিএস এর প্রিপারেশন নেওয়াটা খুবই কঠিন। কারণ ইন্টারনেট টাইমে ওয়ার্ডে এত সময় দিতে হয় যে বিসিএস এর জন্য যে পরিমাণ প্রিপারেশন দরকার আমরা মেডিকেলে, যারা মেডিকেল স্টুডেন্ট সেটা দিতে পারে না, কিন্তু কম্পারেটিভলি যারা ভার্সিটিতে পড়তেছে তারা দেখা যাচ্ছে যে তারা তাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের থেকে বিসিএস এর জন্য প্রিপেয়ার হতে থাকে। তো সেই কারণে যেহেতু প্রিলিমিনারি, বিসিএস এর প্রথম পার্ট হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, সেই পার্টটা মেডিকেল সাবজেক্টের জন্য যেরকম, অন্যান্য সাবজেক্ট ভার্সিটি বা অন্যান্য জেনারেল সাবজেক্টের জন্য সেরকম। যার কারণে প্রিলিমিনারিতে টেকাটা হচ্ছে খুবই আমাদের জন্য টাফ হয়ে যায়, কারণ কি আমরা অ্যাডিকুয়েট পরিমাণ দিতে পারি না। তো কারো যদি দেখো যে এমবিবিএস পাস করার পর ইন্টার্নি শুরু হবে, এই টাইমে বিসিএস সার্কুলার দিয়ে দেয়, আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এখনকার বাংলাদেশের পার্সপেক্টিভে ডাক্তারদের জন্য সবচেয়ে জব সিকিউর মানে পাথওয়ে হচ্ছে বিসিএস। সবকিছু ছেড়ে বিসিএস এর জন্য পড়া ভালো, এটা একদম এক কথায়। যে বাংলাদেশে তুমি যদি খুব সেফলি মানে চলতে চাও, জব সিকিউর জব চাও, অবশ্যই বিসিএস এর বাইরে কোন কথাই নাই। আর অ্যাব্রোড তো বাইরে যাওয়ার একটা রাস্তা আসছে, সেটার পরে আসতেছে, সেটা আসলে অন্যরাও ভালো বলতে পারবে, আমার যতটুকু ধারণা আমি share করছি। তো ইন্টার্নি শুরুতে বা মাঝখানে কেউ যদি জব সার্কুলার মানে বিশেষ সার্কুলার হয়, তো অবশ্যই ইন্টার্নি টাইমটা থেকে প্রিপেয়ার হওয়া শুরু করবো, প্রিলির জন্য প্রস্তুতি নিতে থাকবো। এবং এই সময় অন্যান্য যদি কোনো জায়গায় জব করো, প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, সবকিছু বাদ দিয়ে দুইটা বছর প্রথম 2টা বছর শুধুমাত্র বিসিএস এবং পড়াশোনা, এই দুটার জন্য ফোকাস করবে। এই দুটা নিয়ে ফোকাস করলে দেখবা যে তোমার লাইফে আর কোনো রকমের মানে প্রতিবন্ধকতা আসবে না। তো বিসিএস এই একটা পাথ হয় যে বিসিএস যদি কারো হয়ে যায়, সে বিসিএস এ চলে গেল, আহ, তার একটা ফিনান্সিয়াল সাপোর্ট হয়ে গেল। আর সেকেন্ড পাথওয়ে যেটা আমি শেয়ার করলাম, সেটা হচ্ছে একাডেমিক পাথওয়ে বা
পড়াশোনা, টোটালি পড়াশোনা যেই পাথওয়েতে আমি গেছি, আমি আসলে বিশেষ পরে জয়েন করছি। আগে আমি আমার এডুকেশন বা একাডেমিক অংশ আগে শেষ করছি, একদম শেষ মুহূর্তে আমি বিসিএস এ জয়েন। তো আমি যেটা করছি আমি সেটাকেই সাপোর্ট করি সবসময়, জানি না অন্যরা কি সাপোর্ট করে। সেটা হচ্ছে যে পাশ করার পর ইন্টার্নি এবং পরের 1 বছর, এই 2টা বছর প্লিজ কোনো রকমের টাকার কথা চিন্তাই করবা না। তোমার বাবা মাকে যদি বলো যে বাবা মা আমি তো তোমাদের রিকোয়েস্টে হোক বা আমার ইচ্ছাই হোক এমবিবিএস টা কমপ্লিট করছে, আমাকে অ্যাটলিস্ট 1টা বছর বা 2টা বছর সাপোর্ট লাগবে। তুমি জাস্ট এই 2টা বছর সাপোর্ট কারোর কাছ থেকে নাও, সেটা বাবা মা হোক বা ইন্টারনেট সঙ্গে টাকা জমাই হোক, সেই সাপোর্টটুকু ব্যবস্থা করো। জাস্ট 1টা বছর, ইন্টারনেট পরে 1টা বছর শুধু পড়াশোনা, আর কিচ্ছু না। হ্যাঁ, কারণ এইটার রিটার্ন তুমি তোমার সারা জীবনে যেটা পাবা সেটা তুমি লিখে রাখো যে তুমি আজকে 10 বছর পরে গিয়ে তুমি যখন কখনো কোনো প্ল্যাটফর্মে গিয়ে তুমি সেটা শেয়ার করতে পারবা যে এটা থেকে তুমি কি পরিমাণ বেনিফিট পাবো। ইন্টার্নের পরের 1 বছর কেন জরুরি? কারণ কি আমরা এমবিবিএস এ যে 5টা বছর পড়াশোনা করি, ইন্টার্নি বা শেষ দিকে এসে কিন্তু আমরা শুরুর দিকের পড়াগুলো রিক্যাপিটুলেট করতে পারি না। যার কারণে পরের 1টা বছর আমাদের জন্য খুবই জরুরি যে এই 5টা বছর আমরা কি করছি, হ্যাঁ সেটাকে আমরা রিক্যাপিটুলেট করা বা রিভাইজ দেওয়া। কারণ ইন্টারনেট ঠিক পরের বছরটাতে আমাদের দুইটা ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে। একটা হচ্ছে যে এফসিপিএস পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ পাওয়া শুরু করে সাথে সাথে, আর হচ্ছে 1টা বছর মানে ইন্টারনেট পরের 1টা বছর গ্যাপ দিয়ে তোমরা এমএস বা এমডি অর্থাৎ ইউনিভার্সিটি যে পরীক্ষাগুলো এমএসসি, এমফিল, এমফিল তো হচ্ছে এফসিপিএস এ, এমডি এমএসসি পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো অর্থাৎ মাস্টার্স করার সুযোগ থাকে। এফসিপিএস বা মাস্টার্স যেটাই হোক প্রিপারেশন সেম, একই প্রিপারেশন। সেটার জন্য অবশ্যই 1টা বছর তোমরা হাতে রাখবা। এই ইন্টারনেট পরপরই তোমরা আমার মানে রিকোয়েস্ট থাকবে যে তোমরা টাকার কথা ভাববা না, যদিও আমি জানি যেটা অনেক সম্ভব হবে না। বলবো যে ভাইয়া তুমি আপনি এটা বলতেছেন কিন্তু আমাদের বাস্তবতা এটা আসলে সাপোর্ট করে না। আমি জানি এটা অবশ্যই মানে আমাদের পার্সপেক্টিভে সাপোর্ট করে, কিন্তু যাদের যদি কারো পক্ষে সম্ভব হয়, যদি কারো ফ্যামিলি সেরকম সাপোর্ট দিতে পারে, প্লিজ তোমরা 1টা বছর শুধুমাত্র এইচসিপিএস এবং এমডিএমএস মাস্টার্স এর সামনে পোস্ট গ্রাজুয়েশনের জন্য সোজা কথা পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়বা, প্রিপারেশন নিবা। এই 1টা বছরের প্রিপারেশন দিয়ে তুমি এইচসিপিএস বা এমডিএমএস বা যদি চাও যে না আমি দেশে থাকবো না, তাহলে তুমি বাইরের পরীক্ষাগুলোর প্রিপারেশন, জাস্ট 1টা বছর শুধুই পড়াশোনা, ঠিক আছে? শুধুই এতটুকুর জন্য মানে ইফোর্ট দিব আর কি। আর ইন্টার্নি করার সময় তুমি বুঝে ফেলবা যে তোমার জন্য কোনটা সুইটেবল। তুমি কি বেসিক সাবজেক্টে যাবা, না তুমি মেডিসিনে যাবা, না সার্জারিতে থাকবা, না গাইনিক দিকে যাবা, বা এর কোনো ব্রাঞ্চে যাবা, যেমন পেডিয়াট্রিক্স আছে, অর্থোপেডিক্স আছে, মানে অন্যান্য যে সাবজেক্ট গুলা, সব সাবজেক্টেই তোমার প্লেসমেন্ট থাকবে। শুধু থাকবে না হয়তো বা আমার যে সাবজেক্টটা কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জারি, এটা আসলে একটা সুপার স্পেশালাইজেশন, যেটা আসলে সব মেডিকেল কলেজে অ্যাভেলেবেল না। যার কারণে হয়তো বা সব মেডিকেল কলেজে এটা তোমরা নাও পেতে পারো, কয়েকটা মেডিকেল কলেজে থাকে, যেমন মেডিকেল বা চিটাগাং মেডিকেল বা আরো কয়েকটা মেডিকেল আছে। আহ, তো এই সাবজেক্ট গুলোতে যখন কি তোমরা দেখবা, ইন্টার্নি লাইফে তোমার প্রধান কাজ হচ্ছে যে ডিসাইড করা তোমার ক্যারিয়ার কি হবে। কি বেসিক সাবজেক্টে থাকবা না ক্লিনিক্যাল। একটা কেউ কিন্তু মানে একটা যখন ট্রেনিং ইন্টার্নি থাকো তখনই বুঝে ফেলবা যে এটার সাথে আমার স্যুট করতেছে, এই সাবজেক্টের সাথে স্যুট করতেছে। আবার অনেকে হচ্ছে যে আমাদের দেশের যে অবস্থা সেটার সাথে স্যুট করতে পারে না, তাদের চেষ্টা করছে যে না আমি আমার বেটার লাইফের জন্য আমি বাইরে চলে যাব, আমার বাইরে ভালো স্কোপ আছে, আমার আত্মীয় স্বজন আছে, একটা সাপোর্ট আছে, সেক্ষেত্রে বাইরে চলে যাবো। যদি আগেই ডিসাইড করো তাহলে অবশ্যই সেই জন্য করতে থাকবা। ইন্টার্নি লাইফ অনেকে করে কি, আমি এটা কেন বলতেছি ইন্টার্নি লাইফ, যাতে তোমাদের ক্যারিয়ারে কোনো রকমের ইয়ার লস না হয়। আমাদের সবচেয়ে বড় ডাক্তারদের সমস্যা হচ্ছে আমরা 5 বছর পড়াশোনা করি প্লাস 1 বছর ইন্টার্নি, অলরেডি আমরা জীবনে 6টা ইম্পর্টেন্ট বছর এখানেই শেষ করে ফেলি। এরপর যদি আমরা ডিসাইড করতে লাগাই যে আমি বিসিএস এ যাবো, না আমি পোস্ট গ্রাজুয়েশনে যাবো, না আমি বাইরে চলে যাবো, এইটা নিয়েই অনেককে দেখে 2-3 বছর চলে যায়, তারপরে তার পোস্ট গ্রাজুয়েশনে ঢুকে বা বাইরে চলে যায়। এই যে আরো 3 বছর অর্থাৎ 6, 3, 9 বছর, 10টা 9, 10 বছর আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট। এই 3টা বছর যাতে কারো লস না হয় সেজন্য আমার অনেক আর্লি স্টেজে স্টাবলিশ হয়ে যাবে।
তো যেটা বলতেছিলাম যে ইন্টার্নি লাইফে তুমি মোটামুটি চয়েস করে ফেলবে যে তুমি কোন লাইনে যাবা, দেশে থাকবা না বিদেশ, এটা হচ্ছে প্রথম ডিসিশন, দেশ না বিদেশ। হ্যাঁ, সেটাই যদি দেশে থাকো তাহলে এক পাথরিতে, যেটা আমি তোমাকে বললাম, হয় টাকার দিকে যাও অথবা গ্রাজুয়েশনের দিকে যাও, অথবা আর একটা মিক্সড ওয়ে আছে সেটা আমি পরে বলতেছি, সেই দিকে তুমি যেতে পারো। আর তুমি যদি তুমি ভাবো যে না আমি বাইরে চলে যাবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউকে তে, যেটা ইংল্যান্ড, সেটাতে খুব ভালো এখন খুব, আমি যখন পাস করি তখন আমিও ফার্স্টে ভাবলাম যে না আমি চেষ্টা করবো বাইরে চলে যাবো, কিন্তু পরবর্তীতে আসলে আমার যাওয়া হয় আমার ফ্যামিলির কারণে আমি যে কারণে যেতে পারি না, ফ্যামিলির কারণে ওর মানে হাফ ডান আমার আর কি, মাস্টার্স অর্ধেক করে আমি কন্টিনিউ করিনি, যেটা আসলে আমার কাছে এখনো মনে হয় যে হ্যাঁ যাওয়ার চেষ্টা করলে যাওয়া যেত। যদিও আমার ওই সময় 2011, 10, 11 সালের সময় একটু টাফই ছিল আর কি। ওই সময়টা ইংল্যান্ডের যে রকম জব মার্কেট বলো বা নীতিমালা, ওদের সবসময় একটা নীতিমালা থাকে, বিদেশি স্টুডেন্ট বা বিদেশি ডাক্তারদের প্রতি নীতিমালা থাকে, ততটা শিথিল ছিল না। এখন ব্রেক্সিটের পর এখন জব মার্কেট বলো বা ট্রেনিং অনেক অনেক ওপেন, এবং অনেকে যাচ্ছে এবং সবাই ভালো আছে বাইরে। তো ইউকে এবং অস্ট্রেলিয়া দুটা খুব ভালো জায়গা বাইরে চলে যাওয়ার জন্য, এবং এটাতে যারাই গেছে এবং তারাই সাকসেসফুল হয়েছে। এছাড়া অন্যান্য অনেক স্কোপ আসবে মানে যাওয়ার বা ইয়ে, সেগুলাতে তোমাদেরকে আমি encourage না করবো না, কারণ কি ওখানে পুরোটাই হচ্ছে টাকা। ওমানে বলো বা সেটা হচ্ছে পুরোটাই তোমার টাকা ইনকাম করবে, কিন্তু তোমার আলটিমেটলি ক্যারিয়ার হবে না। কিন্তু তোমরা যদি এমআরসিএস বলো বা এমআরসিপি করে বলো বা ফ্ল্যাপ দিয়ে হোক ইউকে তে যাও বা এমসি করে অস্ট্রেলিয়াতে যাও, সেখানে তোমরা আস্তে আস্তে একটা পোস্ট গ্রাজুয়েশনের সাথে যুক্ত হতে পারবে, অর্থাৎ at least তোমার কনসালটেন্ট হতে পারবে এবং একজন মানে স্টাবলিশড কনসালটেন্ট হিসেবে ওদের দেশে প্র্যাকটিস করতে পারবে। অসম্ভব কিছু না, একটু টাফ, অসম্ভব কিছু না। তো বাইরে চলে গেলে সেখানে ইন্টারনেট সময় থেকেই ডিসাইড করে ফেলবে যে আমি বাইরে চলে যাবো, একদম স্থির, আর দ্বিতীয় টাকা পাই না। আর কেউ যদি মনে করো দেশে থাকবা, যেটা বললাম বিসিএস, বিসিএস এন্ড বিসিএস, প্রথম টার্গেট বিসিএস, দেশে থাকলে এটার জন্য ট্রাই করবা। কারো অনেক সময় প্রথম বিসিএস এ হবে না হয়তো, বা অন্য বন্ধুদের হয়ে যাবে, একটু মন খারাপ করবে না, বিসিএস এর জন্য তোমরা অনেকগুলো বিসিএস এ সুযোগ পাবা, একটা না, দুটা না, তিনটা না, চারটা না, হ্যাঁ এরকম অনেক, মিনিমাম 4-5টা বিসিএস পাবা। যদিও এখন বিসিএস গুলো একটু এই করোনার কারণে ডিলেট হচ্ছে, কিন্তু প্রতি বছরের বিসিএস হয় অ্যাটলিস্ট 4 থেকে 5টা বিসিএস তুমি পাবা। যে কোনো একটা বিশেষ তোমার হইলেই হয়। হ্যাঁ, তোমার মেইন ফোকাস থাকবে তোমার পোস্ট গ্রাজুয়েশন, এটাতে ফোকাস রাখো। বিসিএসটা অবশ্যই, যদি আগে পরে বিসিএস, আগে বিসিএস পরে পোস্ট গ্রাজুয়েশন, ঠিক আছে। আমার ক্ষেত্রে আমি উল্টা করছি, আমি আগে পোস্ট গ্রাজুয়েশন করছি, পরে বিসিএস এ গেছি, কারণ আমি ট্রাই করতেছিলাম, বিসিএস আমার ছিল না। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, বিসিএস ট্রাই করতে থাকবা, পোস্ট গ্রাজুয়েশনটা আগায় নিয়ে যাবা। তারপরে বিসিএস হয়ে গেলে হইলো, যদি পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেল বিসিএস নাও হয়, তোমার খুব ভালো ভালো প্রাইভেট জব সেন্টার আছে, সেখানে তুমি প্রাইভেট কনসালটেন্ট সুযোগ পাবে, অনেক জায়গা আছে প্রাইভেটে। সুতরাং বিসিএস যে ম্যান্ডেট, মানে প্রেফারেবল বাট নট ম্যান্ডেটরি, এটা বলবো। যদি সুযোগ থাকে কারো হয়ে যায় তো ভালো, যদি না হয় তাহলেও মন খারাপ করার কিছু নাই। তাহলে যেটা বললাম যে একটা গেল ফিনান্সিয়াল পার্ট, আর একটা যেটা আলাপ করতেছি যে পুরোপুরি একাডেমিক, প্রথম একটা বছর শুধু পড়াশোনা করে চেষ্টা করবো পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রিতে চান্স পাওয়ার, অর্থাৎ এমসিকিউ গুলো না পার্ট ওয়ানটা করে ফেলা, অথবা এমডি, এমএস বা ডিপ্লোমা যেটাই হলো, মানে ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো, সেইগুলোতে যদি তুমি ঢোকার ইচ্ছা থাকে, তাহলে তুমি শুরুতেই ঢুকে জন্য চেষ্টা করে ফেলবা, প্রথম একটা বছর পড়ালেখা করবা, এটাতেই তোমার পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রিতে তুমি চান্স পেয়ে যাবে, একদম গ্যারান্টি। কোর্সে অথচ হয় নাই, কোর্সে বলতে এই না যে আমি সকালে ক্লিনিকে কাজ করে আসলাম, সন্ধ্যার সময় একটু পড়তে বসলাম, এরকম করলে হবে না সত্যিকার অর্থে। আমরা মানে আমি আমার লেভেলের সাথে চিন্তা করি, আমি কিন্তু খুব একটা মানে আমি নিজেকে মেরিটোরিয়াস বলবো না, আমার অনেক পড়া লাগে তারপরে আমার হয়। মেডিকেল আসলে অনেক টাইপের স্টুডেন্ট থাকে, কারো দেখবো যে অল্প পড়াতেই কাজ হয়ে যায়, আইটেম বা প্রফের আগে দেখা গেল যে অল্প করলো, সেটা দিয়ে তার অনেক আউটপুট, আবার অনেকের কিন্তু প্রচুর ইনপুট, আউটপুট খুব কম। আমি সেই লেভেলের স্টুডেন্ট ছিলাম আসলে, আমার প্রচুর পড়া লাগতো কিন্তু আমার আউটপুট ততটা ভালো না, আমি গিয়ে অতটা যতটা পড়তে পারতাম ততটা আউটপুট আমি দিতে পারতাম। তো সেই হিসাবে আমি বলতেছি প্লিজ অন্যদের সাথে কম্পেয়ার করবো না নিজেকে, এক একজন স্টুডেন্ট এক এক রকম, কখনো হতাশ হতো না। তুমি একটা বছর পড়ালেখা করো, তুমি এটা রিটার্ন তুমি পাবাই, তুমি এন্ট্রি তোমার জিপিএস বা হবেই, হাফ
শুধুমাত্র হাফ হার্টেড, মানে কোনো এফোর্ট দিবা না যে আমি ক্লিনিকে বা কোনো জায়গায় প্রাইভেটে গেলাম, এসে অল্প পড়লাম, এরকম করে অনেকের হবে, কিন্তু তুমি নিজেকে খুব মনে করবা যে আমাকে প্রচুর পড়তে হবে, অন্যের সাথে আমার কম্পেয়ার করে লাভ নাই, আমি একটা বছর পড়ালেখা করবো, আমি চান্স পাবোই, সেটা বিসিএস হোক, সেটা পোস্ট গ্রাজুয়েশন হোক, তোমার হয়ে যাবে। এটার কোনো কাজ পর্যন্ত করছে অথচ হয় না, এটা খুবই রেয়ার। তো এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে প্রথম একটা বছর হচ্ছে যে একটু কোচিং এর অনেক সময় অনেক একটা প্রশ্ন আসে যে coaching, যে আমরা ডাক্তার, আমরা কেন কোচিং? আমি বলবো যে হ্যাঁ, দরকার আছে, কারণ কি তুমি যখন পড়ে আসছো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তখন যে পড়াশোনা এটা বেশিরভাগ ক্ষেত্রেই তোমার আইটিএম বা কার্ড বা টার্ম বা পরীক্ষা পাস রিলেটেড পড়াশোনা করে আসছো। পোস্ট গ্রাজুয়েশনে কি ধরনের প্রশ্ন আসে? পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমার ফার্স্ট ইয়ারে কতটুকু করতে হবে, সেকেন্ড ইয়ারে কতটুকু করতে হবে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, পোস্ট গ্রাজুয়েশনের জন্য কতটুকু ফোকাস করতে হবে, কোথা থেকে ফোকাস করতে হবে, এটা আমাদের অনেকের জানা থাকে না। এই ক্ষেত্রে তোমরা কোনো প্রফেশনাল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারো। স্পেসিফিক্যালি কারো কথা বা নাম মেনশন করতে চাচ্ছি না, তবে কোচিং যদি তুমি মনে করো যে না আমি আমার নিজের অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে যে দেখো তোমাদের এফসিবিএস এর প্রশ্নগুলো সাধারণত একটু মানে বিভিন্ন ধরনের গাইড বই আছে, সেখানে বিগত বছরের প্রশ্নগুলো দেয়াই থাকে এফসিবিএস বা এমএস এর, সেগুলা অ্যানালাইসিস করে অনেকে পড়তে পারো যে হ্যাঁ এটা এখান থেকে আসছে, আমার এই বই এখান থেকে পড়তে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক টাইম ওয়ার্ক দিয়ে এবং অনেক কষ্ট, এটা সবাই অ্যানালাইটিক্যাল পড়ালেখা অনেকে নাও করতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন প্রফেশনাল কিছু ইনস্টিটিউট আছে যারা পোস্ট গ্রাজুয়েশনের কোচিং করায়, সেটাতে তোমরা হেল্প নিতে পারো, তো লসের কিছু নাই, কিন্তু চেষ্টা করবা যে ওদের ওখানে বেশি টাইম দিয়ে নিজের পড়ালেখার জন্য কম টাইম, এটা যাতে না হয়। তো এখানে প্রফেশনাল ইনস্টিটিউট গুলার সাহায্য নিলে অবশ্যই তোমরা লাভবান হবা, এটার কোনো সন্দেহ নেই। আমি নিজেও মানে কিছু না কিছু হেল্প সবসময় নিচ্ছি এবং অ্যানালাইটিক্যাল নিজেও অ্যানালাইসিস করছি যে এখান থেকে করলে এখান থেকে আসবে। তো দেখা গেছে যে আমি যেবার এফসিপিএস দিই, 2009 আমার এমবিবিএস, 2010 আমি ইন্টার্নি করি, 2011 জানুয়ারিতে আমার ইন্টার্নি শেষ হয়ে যায়। তো আমি এফসিপিএস পার্ট ওয়ান এর জুলাই 2011-তে বসি এবং পার্ট ওয়ান পাস করি, যদিও সেটা কন্টিনিউ করার সুযোগ হয় নাই, যেহেতু ওই বছর মানে 2011 অক্টোবরে আমার কার্ডিওভাস্কুলার সার্জারিতে এমএস ট্রান্সফার। তো যখনই তুমি আবার মাস্টার্স লাইন অর্থাৎ রেসিডেন্সিতে চলে গেলাম, আহ, এখন তো রেসিডেন্সি অনেক খুব ভালো, মানে কি অনেক ইনস্টিটিউট এবং অনেক আসন, আমাদের সময় অনেক আসন কম ছিল। দেখা যেত যে শুধুমাত্র বঙ্গবন্ধু মেডিকেল ছিল, বঙ্গবন্ধু শেখ মেডিকেল ইউনিভার্সিটি ছিল, দুই একটা হাতে গোনা ইনস্টিটিউটে যখন রেসিডেন্সি করতাম, রেসিডেন্সির থার্ড ব্যাচ, সেই সময়কার কথা বলতেছি। তো দেখা যাচ্ছিল যে সেখানে অনেক স্কোপ ছিল, আমাদের কম্পিটিশন অনেক বেশি ছিল। তো পড়াশোনা করলে আলটিমেটলি সবারই হয়েছে, আমার কাছে যারা পড়াশোনা করছে সবারই হয়েছে। আর এখন তো অনেক আসন বিভিন্ন ইনস্টিটিউটে রেসিডেন্সি করছে, তো তোমরা একটু পড়াশোনা করলে রেসিডেন্সির মধ্যে হয়ে যাবে, অর্থাৎ রেসিডেন্সি হয়ে গেলে তোমার আবার এফসিবিএসটা কন্টিনিউ করার সুযোগ নাও দিতে পারে। তো এটাও আরেকটা দ্বন্দ্ব যে আমি কি এফসিবিএস এ যাবো না রেসিডেন্সিতে যাবো। আসলে আমি রেসিডেন্সি করছি, তো আমি রেসিডেন্সির দিকেই বলবো, কারণ রেসিডেন্সিতে হয় কি যে আমরা যখন রেসিডেন্সিতে চলে যাই তখন ইনস্টিটিউটে বিভিন্ন স্যারের আন্ডারে থাকি ওই পোস্ট গ্রাজুয়েশন পিরিয়ডটা, যার কারণে স্যারদের সাথে আমাদের সবসময় একটা আন্তরিকতা থাকে, এবং ফাইনালি যখন আমরা পরীক্ষায় বসি তখন আমার পরীক্ষার হলে গিয়ে কেউই যে 100% পেরে আসবে তা কিন্তু না। হ্যাঁ, যার কিছু না কিছু ভুল হবে। এখন অনেক ক্ষেত্রে হচ্ছে এই ভুলগুলা সমসুন্দর দৃষ্টিতে নাও দেখতে পারে, ছোটখাটো ভুলের জন্য আমাদেরকে অনেকবার পরীক্ষা ফেল হতে হয়েছে, এরকম অনেকের ক্ষেত্রেই হয়েছে আমার জানা মতে। তো রেসিডেন্সিতে একটা সুবিধা হচ্ছে গিয়ে কি, যদি মেজর কোনো মিস্টেক না করে, হ্যাঁ, ধরো কোনো মেজর মিস্টেক যদি না হয় বিভিন্ন, সেক্ষেত্রে সারা ছোটখাটো ভুলে সাধারণত স্যাররা একটু লিবারাল পরীক্ষাগুলোতে স্যাররা চেষ্টা করে যে স্টুডেন্ট আমার সাথে এত বছর ধরে আসছে, ওকে তো চিনি, ও তো এরকম করার কথা না, আজকের দিনটা তো হয়তো বা ভুলাই ফেলছে, যার কারণে পরীক্ষাগুলোতে ফাইনাল পরীক্ষাগুলোতে স্যারদের কিছুটা হলেও স্যাররা চেষ্টা করে আন্তরিকতা রাখার। এখন কেউ যদি গ্রস ভুল করে আসে সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে তো ফেলছে না কিছু না। কিন্তু স্যাররা কখনোই ভিন্ডিকেটিভ থাকে না। এটা আমি রেসিপির কথা বলেছি, সিপিএস টা আমার জানা নাই, তবে সিপিএস এর অনেকের অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে, অনেকের অনেক খারাপ
এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি এই পাথওয়েতে যাইনি এটা বলতে পারবো না আসলে এক্সপিরিয়েন্স কি অবস্থা। তবে কেউ যদি এক্সিপিএসও যেতে চায় কোনো সমস্যা নেই, কিন্তু এক্সিপিএস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সিপিএস এর জন্য ট্রেনিং করতে হয়, ট্রেনিং করার পরে তারপরে অনেকে কোর্সে আসে 4 বছর পর, তারপরে হচ্ছে গিয়ে পরীক্ষা দেয়। তো এফসিপিএস হয়তো বা আগে পাশ করে বের হয়, এটা একটা সুবিধা আছে, এবং এফসিপিএস এর ফেল হওয়া যায় অনেক সুবিধা। তো পোস্ট গ্রাজুয়েশন একটা হলেই হলো, ডিগ্রি একটা হলেই হলো, তুমি যে সাবজেক্টে যেতে চাও সেটা চুজ করো, সেটা তুমি এফসিপিএস করো বা এমএস বা এমডি করো, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন করলেই হলো। আর যেটা বললাম যে বিসিএস প্রিফারেবল নট ম্যান্ডেটরি। তুমি যদি মনে করো কিছু কিছু সাবজেক্টের জন্য আমরা বলি যে বিসিএস করতেই হবে, অর্থোপেডিক্সের কথা বলে, অর্থোপেডিক্সে আসলে অ্যানেস্থেশিয়া এমন একটা সাবজেক্ট যেগুলোতে সরকারি লেভেলে আসলে কি পরিমাণ ডিমান্ড বোঝানো যায়, যে এগুলো আমরা মনে করি ম্যান্ডেটরি, আসলে এরকম কিছু না। তোমরা যদি মনে করো যে বিসিএস হইলো না, তুমি পোস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করো, দেখবে যে বিভিন্ন জায়গায় অনেক জব অফারিং পাবে। তো একটা পাঁচ হয়ে গেল হচ্ছে যে তোমার পিওরলি একাডেমিক, তাহলে প্রথমে গেল যে পুরোপুরি ফিনান্সিয়াল, যে শুধুমাত্র টাকা ইনকাম করবা, তবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সময়, 2 বছর বা 3 বছর ফুল এফোর্ট দিয়ে তুমি টাকা ইনকাম করো, যে কোনো একটা পাথওয়ে থেকে, সেটা ক্লিনিক হোক বা যে কোনো প্রাইভেট সেন্টারে হোক বা বিদেশে গিয়ে হোক, অবশ্যই তোমাকে পোস্ট গ্রাজুয়েশনে ব্যাক করতে হবে। তুমি যদি মনে করো যে তুমি ডক্টর হিসেবে প্রতিষ্ঠিত হতে চাও, তোমার শুধুমাত্র ফিনান্সিয়াল রাস্তায় তুমি চলে তুমি কিছু হতে পারবে না, এটা খুবই টেম্পোরারি, একটা সময় গিয়ে তোমাকে ফ্রাস্ট্রেটেড হতে হবে। তো যার কারণে তোমাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশনের দিকে আসতে হবে, সেটা তুমি 2 বছর টাকা বাতিল করে পোস্ট গ্রাজুয়েশন ব্যাক করো। বা অনেকে যাদের বিসিএস হয়ে যাবে, প্রথম 2 বছর কিন্তু অনেক ফ্রাস্ট্রেটেড লাগবে যে আমার বন্ধুরা হয়তো বা পোস্ট গ্রাজুয়েশনে আগায় গেছে, আমি বিসিএস করেছি, এটা কখনো মনে করবো না। যাদের আগে বিসিএস হয়ে যাবে তারা মনে করবে যে তোমরা অনেক লাকি। কারণ কি, শুরুতে বিসিএস হয়ে যাওয়া মানে কি তুমি তোমার জব সিকিউরটা আগে করে ফেলছো, জাস্ট পোস্ট গ্রাজুয়েশন হওয়া মাত্রই তুমি দেখবা যে বিভিন্ন মেডিকেল কলেজে তোমরা ভালো ভালো জায়গায় পোস্টেড হয়ে যাবা। হ্যাঁ, খুব দ্রুত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ইত্যাদি হয়ে যাবা, যদি দেয় ইনশাল্লাহ তোমরা সেই রাস্তায় চলে যাবো আর কি। সেই জন্য যাদের বিসিএস যদি হয়ে যায় ভবিষ্যতে, এটার জন্য আমি সবচেয়ে বেশি ইফোর্ট দিতে পারি। তাহলে কখনোই ওই 2টা বছর তুমি যখন পেরিফেরিতে, তোমার পেরিফেরি মানে বিভিন্ন জায়গায় পোস্টিং দিবে, সেখানে তোমার মেইনলি কাজে লাগবে তোমার ইন্টার্নশিপ যে জ্ঞানটুকু নিয়ে আসছো। তোমার কিন্তু তুমি যখন পেরিফেরিতে, অর্থাৎ বিভিন্ন ধরনের মানে হেলথ কমপ্লেক্সে দিবে, উপজেলা হেলথ কমপ্লেক্সে দিতে পারে বা ইউনিয়ন সাব সেন্টারে দিতে পারে, সেখানে তোমার পুরা এমবিবিএস, সেখানে কিন্তু সব ধরনের রোগী আসবে তোমার কাছে, সাপে কাটা থেকে রোগী শুরু করে ডায়রিয়া বলো, কলেরা বলো, জ্বরের রোগী বলো, হ্যাঁ, ট্রমা, বিভিন্ন ধরনের অর্থোপেডিক ট্রমা রোগী, হাত ভেঙে পা ভেঙে কোপাকুপি করে সব ধরনের রোগী তোমার কাছে আসবে। তো সেইখানকার পুরোপুরি তুমি কিভাবে তুমি সার্ভাইভ করবা, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে তুমি ইন্টারনেটে কতটুকু এফিসিয়েন্ট ছিল সেটার উপরে। তো তোমার বিসিএস টাইম, যখনই তোমার বিসিএস শেষের দিকে চলে আসবে, 1 বছর, এখন তো 2 বছর ম্যান্ডেটরি করে ফেলছে, কিছু কিছু সাবজেক্টে 1 বছরের একটা সুবিধা দেয়, সেটা কথা আলাদা। 2 বছর উপজেলা হেলথ মানে কমপ্লেক্সে বলো বা যেখানে তুমি অ্যাটাচ থাকো, তোমার যখন শেষের দিকে চলে আসবে, তখন থেকে কিন্তু তুমি চেষ্টা করবা কিছু পোস্ট গ্রাজুয়েশনের প্রস্তুতি নেওয়ার, নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করে অবশ্যই দ্রুত পোস্ট গ্রাজুয়েশনের কোর্সে চলে আসবা, সেটা এক্সপিরিয়েন্স বলো, ট্রেনিং শুরু করো বা রেসিডেন্সি কোর্সে আসো, পোস্ট গ্রাজুয়েশন চলে আসবা। তো এই দুটো পাথওয়ে গেল। আরেকটা যেটা বলেছে মিক্স পাথওয়ে, সেটা হচ্ছে যে টাকা ইনকাম এবং একই সাথে কোর্স করা, এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পাথওয়ে, এবং এই পাথওয়েতে গিয়ে সাকসেস রেট খুবই কম, দুই নৌকায় পা দিয়ে আসলে সবাই সফল হতে পারে না। যার কারণে হয় কি, সময় সময় চলে যায়, তো আহ, সফলতা আসে না। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু কখনোই এক্সেপশন এক্সাম্পল না। তোমাদের মধ্যে অনেকে থাকবে যে দেখবা, যেটা আমি বলছি যে অল্প করে অনেকটুকু আউটপুট দিতে পারে, অর্থাৎ তার জন্য সকালে এখানে ডিউটি করে আসলো, বিভিন্ন হাসপাতালে বা ক্লিনিকে ডিউটি করে আসলো, রাতে বেলা পোস্ট গ্রাজুয়েশনের জন্য অল্প প্রিপারেশন নিল বা বিসিএস এর জন্য অল্প প্রিপারেশন নিল, হয়ে গেল। এটা কিন্তু খুবই এক্সেপশন, এই জন্য এটাকে কখনো এক্সাম্পল মনে করবো না, এবং বেস্ট এটাকে তুমি মাথায় আনবা না যে আমি একই সাথে টাকা ইনকাম করবো আবার পোস্ট গ্রাজুয়েশন করবো। যে কোনো একটা রাস্তায় যাবা, দেখবা যে কোনো একটা রাস্তায় গেলে তুমি সফল কাম হবে। কিন্তু যারা এই দুইটার মাঝখানে, এবং আমাদের সত্যিকার অর্থে এটা খুবই আনফর্চুনেট, আমাদের যে এরকম অবস্থা, আমাদেরকে শেষ পর্যন্ত এই মিক্স পাথ হয়ে, অর্থাৎ একই সাথে টাকা ইনকাম এবং
পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন এই রাস্তায় যেতে হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ডিলেড হয়ে যায়। আমার টাকা ইনকাম আমি মানে করতে পারতেছি খুব বেশি, আবার না আমার পজিশন হচ্ছে, যার কারণে 3 বছর 4 বছর চলে যায়, খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় অনেকে। হ্যাঁ, তো এটাই যে তোমরা চেষ্টা করবা যে হয় তুমি টাকার দিকে যাও বা জবের দিকে যাও। আর এই বিদেশের কথা তো বললাম, আর আমাদের দেশে হলে বিশেষ, এটা হচ্ছে যে আমার শেয়ারিং। আর কে কোন লাইনে যাবা সেটা কিন্তু অবশ্যই তোমরা যখন থার্ড ইয়ার থেকে বোঝা যায়, থার্ড ইয়ারে তো তোমরা ক্লিনিক্যাল সাইডগুলোতে চলে যাচ্ছ। ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে বিশেষ করে তোমাদের তো মেডিসিন, সার্জারি এবং গাইনি, এটা হচ্ছে কি মূল মাদার সাবজেক্ট আমরা বলি, এবং এর কিছু কিছু সাব ব্রাঞ্চও থাকে। হ্যাঁ, সেইগুলোতে তোমরা যখন যাবা তখনই দেখবো যে তোমার কোনটা ভালো লাগে, কোনটা করতে তোমার পছন্দ হয়। সেই লাইনটাকে আগেই চুজ করবা, কারণ অনেকের মেডিসিনের যেটা গড় বাঁধা পড়ালেখা নাও পছন্দ হতে পারে, আবার অনেকের কাছে সার্জারি, হ্যাঁ হাতের অপারেশন ভালো লাগে অনেকক্ষণ, আবার অনেকের কাছে একটা দাঁড়ায় থাকতে নাও ভালো লাগতে পারে, মানে সার্জারির সাথে অ্যাটাক নাও হইতে পারে। হ্যাঁ, আবার অনেকে গাইনি খুব ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এটা ঠিক তোমরা তোমাদের পুরোপুরি নিজের কাছে প্রশ্ন করবা যে আমার কোনটা করতে ভালো লাগে, তুমি সে সাবজেক্টে যাবে। কখনো এই সাবজেক্টে গেলে টাকা পাওয়া যাবে, অনেকের কাছে একটা ভুল ধারণা আছে যে অর্থোপেডিক্স বা রিলেটেড সাবজেক্টে গেলে অনেক টাকা, এই জিনিসটা ভুলেও ভাববা না। সব সাবজেক্টেই ইনকামের সুযোগ আছে, সব সাবজেক্টই ভালো। তোমার যে সাবজেক্টটা ভালো লাগে না সেই সাবজেক্টে তুমি পোস্ট গ্রাজুয়েশন করে তুমি দেখো তোমার ভালো লাগতেছে না, তুমি কাজ করতেছো, তুমি টাকা ইনকাম করতেছো, কিন্তু তোমার ভালো লাগে না, মানে কি জব স্যাটিসফ্যাকশন নেই। তুমি যদি একটা সাবজেক্টকে পছন্দ করো, সাবজেক্টে যদি তোমার ইনকামও কম হয়, তুমি দেখবা তোমার ভালো লাগবে পেশেন্ট ডিল করতে। সুতরাং তুমি আগে ডিসাইড করে নিবা তুমি কোন পাথে। তো এতটুকুই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে শেয়ার করলাম। অনেকের কাছে হয়তো বা অনেক বলবা যে এত ইয়ে কনফিউজ হয়ে গেলাম কিনা, যদি কারো কোনো কনফিউশন থাকে আমার কাছে, আমি চেষ্টা করবো ক্লিয়ার করার। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লিয়ার এক্সেলেন্ট। করতে পারো। না বন্ধু, অনেক চমৎকার, অনেক চমৎকার। আমি অ্যাটলিস্ট অভিভূত, সুন্দরভাবে বলছিস। মানে আই মিন একজন সাকসেসফুল মেডিকেল প্রফেশনালস হিসেবে চমৎকার কিছু ইনসাইট শেয়ার করলি। সো আই থিংক তোর কথা যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে একটা স্ট্রং রিকমেন্ডেশন হচ্ছে যে বিসিএস এর প্রতি ট্রাই করা। ইফ আফটার এমবিবিএস, আই মিন যদি কোনো একজন ডাক্তার চিন্তা করেন যে আমি আমার ক্যারিয়ার বাংলাদেশে ফোকাস করে করবো, সো বিসিএস হচ্ছে গিয়ে তোর ফার্স্ট সাজেশন, রাইট? হ্যাঁ রাইট। ওকে, আগে অথবা পরে। মানে আরেকটা জিনিস শুনলাম সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের বিষয়ে তুই জোর দিলি যে পোস্ট গ্রাজুয়েশনটা লাগবে। আর এটা ক্যারিয়ারের কোনো এক পর্যায়ে অবশ্যই এর একটা ওয়েল বেনিফিট পাওয়া যাবে। তো নরমালি বিসিএস এর জন্য আগে প্রিপারেশন নেওয়ার জন্য বলছিস, পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন করবি, বাট তোর ক্ষেত্রে জিনিসটা উল্টা হয়েছে। সো ইউ হ্যাভ এখন বিন এটা এটা হ্যাঁ এটা এটা আমি আর একটু বলতে চাই ক্লিয়ারলি। এটা হচ্ছে যে বিশেষ হচ্ছে আমরা একটা জিনিস, একটা লেন্দি প্রসেস, মানে কি প্রিলিমিনারি, তারপরে হচ্ছে রিটেন হয়, তারপরে হচ্ছে ভাইভা হয়, তো টোটাল পিরিয়ডটা থাকে 3 বছরের। হ্যাঁ, তো এই 3টা বছর কিন্তু আবার চাইলে কেউ পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন থামায় রাখবে তা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রিলিমিনারির জন্য তোমরা করতে থাকবা। শুরুতেই তোমরা যদি বিসিএস আগে পেয়ে যাও তাহলে প্রথমে বিসিএস এর প্রিলিমিনারিতে টেকার চেষ্টা করবা। বিসিএস এর প্রিলিমিনারিতে যখন হয়ে যাবে তখন রিটেনের জন্য পড়তে থাকবা। ঠিক আছে, এই দুটা প্রথমে। তারপরে হচ্ছে যে ধরো এই সাধারণত একটা লম্বা গ্যাপ থাকে, প্রিলিমিনারি তো রিটেনের মধ্যে একটা লম্বা গ্যাপ থাকে। তো এই সময়টা তোমার কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ পাবো, অর্থাৎ তুমি পোস্ট গ্রাজুয়েশনটা শুরু করে দিবা, এর মধ্যে যদি বিসিএস একটা হয়ে যায় তো সেই পাথওয়েতে চলতে থাকবা। কিন্তু এই না যে বিসিএস এর জন্য মানে পুরোপুরি পোস্ট গ্রাজুয়েশন আটকায় রাখা, কারণ কি অনেকে বিসিএস এর জন্য ট্রাই করতে থাকবে, হবে না, এদিকে আবার পোস্ট গ্রাজুয়েশন ডিলে হয়ে যাচ্ছে, তা কিন্তু না। আমার কথা হচ্ছে যে তুমি প্রথমে পোস্ট গ্রাজুয়েশনের পড়ালেখাটা শুরু করবা, এর মধ্যে যদি বিসিএস টা এসে পড়ে সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনটা প্রিপারেশনটাকে একটু দমায় রেখে, অর্থাৎ কি একটু কমায় রেখে তুমি বিসিএস এর প্রিলির জন্য করতে থাকো। প্রিলি যে হয়ে গেল তখন কিন্তু আবার একটা লম্বা গ্যাপ পাবা, রিটেন পরীক্ষার জন্য একটা লম্বা গ্যাপ থাকে, তখন তুমি আবার প্রিলির জন্য ট্রাই, পোস্ট গ্রাজুয়েশনের জন্য ট্রাই করতে থাকো। এর মধ্যে পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেলে ভালো, না হলে তুমি রিটেনের জন্য পড়া শুরু করে দাও। এটা হচ্ছে কি মানে বেস্ট পাথ হয় মনে করি। ওকে। আর আজকের সেশনটা যেহেতু বাংলাদেশ বেসড, আই মিন আমরা আমাদের মেডিবি থেকে বেশ কিছু
সেশন আগে অর্গানাইজ করেছি অলরেডি, যেগুলো হচ্ছে এমবিবিএস এর পরে অ্যাব্রোডে প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপ করার কি কি অপশনস, কি কি টিপস আছে। আজকে যেহেতু বাংলাদেশ বেসড এবং সেই জন্য আমরা একজন সাকসেসফুল মেডিকেল প্রফেশনালকে আমরা অ্যাজ এ গেস্ট এখানে এনেছি, এবং খুব সুন্দর কিছু সাজেশনস, কিছু রাইট পাথওয়ে ডিসকাস করলো ডক্টর মুশফিক। তো একটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় যে টাকার ব্যাপারে এমবিবিএস এর সাথে সাথেই টাকা পয়সার ব্যাপারে চিন্তা করার জন্য ডক্টর মুশফিক স্টুডেন্টদেরকে নিষেধ করতে চায় রাইট নাও, যে আই মিন প্রথমেই হয়তো বা টাকা পয়সার ব্যাপারে চিন্তা ভাবনা না করে ক্যারিয়ার ফোকাস, লং টার্ম প্ল্যানিং করাটা ওয়াইজ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা স্টুডিও থেকে একটা প্রশ্ন পেয়েছি, ওই প্রশ্নটা তোকে করি। সেটা হচ্ছে, ভাইয়া বিসিএস এর জন্য থার্ড ইয়ারে কি পড়া শুরু করবো, আর করলেও কিভাবে করা যায়? আর দ্বিতীয়ত, এটা তার প্রথম প্রশ্ন, দ্বিতীয়ত আইএলটিএস যদি করতে চাই তাহলে ইন্টার্নির পর বিসিএস এর পড়ার পাশাপাশি আইএলটিএস এর ভর্তি হওয়া উচিত কি হবে? মানে বুঝছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন হচ্ছে যে তুমি কিন্তু আমি যেটা বললাম যে দুই পাথওয়ে কথা বললাম, হ্যাঁ। একটা হচ্ছে যে আমি বলছি যে প্রথমে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি দেশে থাকবে না বাইরে যাবা। দেশে থাকলে তুমি বিসিএস, আর বাইরে গেলে তুমি আইএলটিএস বলো বা এমআরসিএস এমআরসিপি এর জন্য প্রিপারেশন। তো দুইটা তুমি কিন্তু শুরুতেই কনফিউজ করে ফেললে যে আমি আইএলটিএস করবো না বিসিএস এ করবো। তুমি যদি মনে করো দেশে থাকবে না, তুমি তাহলে আইএলটিএস আসলে সবার শেষে করা আমি ভালো কেন বলবো কি, যে মানে কি তুমি আইএলটিএস টা, বা এখন আইএলটিএস এর একটা বিকল্প দেয় ওইটি, হ্যাঁ, অকুপেশনাল এক্সপিরিয়েন্স, যেটা নিয়ে হয়তো একটা মানে দেখলাম যে সেমিনারও, মানে তোমাদের এডিপির একটা আড্ডাও হয়ে গেছে। তো আইএলটিএস টা এখনই করা জরুরি না। আইএলটিএস টা যে এখনই করবো তা না। তুমি আগে চেষ্টা করো যে তুমি কোন পাথওয়েতে থাকবা, দেশে না বিদেশে। দেশে থাকো তাহলে বিসিএস টা শুরু করতে পারো। আর যদি মনে করো বাইরে যাবো তাহলে তুমি অবশ্যই এমআরসিপি এমআরসিএস বা এএমসি পড়াশোনা করো। আইএলটিএস পরে এটা পরীক্ষাগুলো যখন তুমি পাশ করে ফেলবো তখন তুমি আইএলটিএস করো বা ওইটি করো, তখনের দিকে যাও। রাইট রাইট। আর বিসিএস এর পর তুমি থার্ড ইয়ারে পড়বা কিনা, আমার কাছে এটা মনে আমি সাপোর্ট করি না। কারণ কি, বিসিএস এর সিলেবাস বা প্যাটার্ন প্রতি বছরই চেঞ্জ হয়। তুমি থার্ড ইয়ার থেকে এক ধরনের প্যাটার্নে পড়তে থাকলা, শেষে দেখলে এসে যে না, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। বিসিএস এর জন্য সবচেয়ে বেস্ট টাইম পড়ালেখার আসলে সত্যিকার অর্থে আনফরচুনেট হলো ইন্টারনি টাইম। কিন্তু আমরা ইন্টারনি টাইমটা পড়তে পারি না, সোজা কথা। এখন ইন্টারনি টাইমে তুমি খুবই একটা মানে এক এক মেডিকেলে তো এক এক রকম, কোনো মেডিকেলে অনেক চাপ থাকে, ঢাকা মেডিকেল বা যেগুলোতে একটু বড় মেডিকেলে যেগুলোতে অনেক চাপ থাকে, কেউ পড়ার সুযোগই পায় না। তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে যতটুকুই সুযোগ পাও তুমি ততটুকুই পড়ো। থার্ড ইয়ার থেকে বিসিএস পড়াটা আমার কাছে আসলে খুব আর্লি মনে হয়। পড়লে মানে কি দোষ না এটা আমি বলবো না, কিন্তু খুব একটা লাভ হবে না। মানে তুমি যদি মনে করো যে আমি ফার্স্ট প্রফের পড়া এইচএসসি থেকে পড়া শুরু করবো, তাহলে যেটা যেরকম হাস্যকর দেখায় না, ঠিক তেমনি বিসিএস এর পড়া থার্ড ইয়ার থেকে পড়াটা আমার কাছে হাস্যকর। কারণ কি আসলে বিসিএস পড়াটা একটু টেকনিক্যাল। মানে কি বিসিএস এর প্রিলিমিনারি যেটা আমি বললাম যে ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব গ্রুপের জন্য একই প্রিলিমিনারি। যে মানে ডিগ্রি কলেজে পড়ে আসছে বা ইয়ে করে আসছে, অন্যান্য থেকে পড়ে আসছে, আবার আমাদের মেডিকেল করছে, তারা একই পরীক্ষা ম্যাথ করতে হবে, হ্যাঁ, বা যে বিজ্ঞান সেগুলো সেই 9, 10, এসএসসি এইচএসসি লেভেলের পড়াশোনা। তো সেটা আসলে মেডিকেলের থার্ড ইয়ারের পড়া বাদ দিয়ে ওটা পড়া আমি সাপোর্ট করি না। আমি বলবো যে বেস্ট হচ্ছে যে তুমি যেই সময় পাবা, অর্থাৎ নট বিফোর ইন্টার্নি। সবচেয়ে বেস্ট টাইম আমি কোনটা বলবো, যেটা আমি এখনো রিগ্রেট করি, সেটা হচ্ছে যে তুমি যখন এমবিবিএস পরীক্ষা তোমার যেদিন শেষ হবে সেই দিন থেকে তুমি এফোর্ট দেওয়া শুরু করবা। তোমার যেদিন এমবিবিএস পরীক্ষা শেষ হবে সেদিন তুমি প্রথম বিসিএস এর কথা চিন্তা করো, তার আগ পর্যন্ত চিন্তা করার দরকার নাই। এমবিবিএস এর পরে ইন্টার্নি শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু মিনিমাম 3টা মাস টাইম পাওয়া যায়। ওই 3টা মাস তুমি বিসিএস এর জন্য কিছু প্রফেশনাল হেল্প নাও। মানে কি, বিভিন্ন যারা এক্সপার্ট ভাই মানে থাকে, ভাই বা বোন থাকে, বা কোনো যদি মনে করো কোনো প্রফেশনাল প্রতিষ্ঠানে হেল্প দিতে চাও। প্রফেশনাল প্রতিষ্ঠান বিসিএস এর ক্ষেত্রে খুব একটা আমার কাছে যেটা মনে হয় যে ওরা অনেক কমার্শিয়াল হয়, বিভিন্ন কোচিং সেন্টার গুলো অনেকের হচ্ছে যে এখন যেগুলো করে আর কি, সেগুলোতে আমার কাছে মনে হয় কমার্শিয়াল। কমার্শিয়াল মানে কি, ওরা টোটালি তোমাকে খুব একটা দিক নির্দেশনা দিতে পারে না, বা ওদের ক্লাস ওয়াইজ
কিন্তু বিসিএস এর প্রিলিমিনারি পড়াটা কিন্তু খুবই টেকনিক্যাল। তুমি কতটুকু পড়বা সেটা তোমার এক্সপার্ট ভাই যদি কোনো থাকে, বড় ভাই বা এরা তোমাকে মোর হেল্প করতে পারবে কোন বই পড়বা। তো সেটা নট বিফোর এমবিবিএস ফাইনাল প্রফ। এমবিবিএস ফাইনাল প্রফ হয়ে যাবে তোমার, তারপর যে 3টা মাস গ্যাপ পাবা ওই সময় তুমি পড়া শুরু করবে। আর কোনো প্রশ্ন? আরো প্রশ্ন? আচ্ছা, আমি নেক্সট প্রশ্নটা করছি, সেটা হচ্ছে ভাইয়া কার্ডিওলজিতে ক্যারিয়ারের জন্য 5th ইয়ার থেকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? আচ্ছা, কার্ডিওলজি আসলে খুবই ভালো সাবজেক্ট। আমি যখন ইন্টার্নি করি তখন আমরা একটা খুব একটা বাজে ধারণা ছিল যে কার্ডিওলজি স্যাচুরেটেড সাবজেক্ট, সাবজেক্ট করলে ভবিষ্যতে গিয়ে আমি হয় জব, মানে কি সবাই অনেক কার্ডিওলজিস্ট আমাদের দেশে। হ্যাঁ, আমি কোথাও ইভেন আমি তো কার্ডিওভাস্কুলার সার্জারি, অর্থাৎ তোমাদের কার্ডিওলজির ঠিক অপোজিট সার্জারি পার্ট আমি। মেডিসিন পার্ট কার্ডিওলজি, আর সার্জিক্যাল পার্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার, কার্ডিয়াক সার্জারি এবং ভাস্কুলার সার্জারি। ইভেন এখনো একটা সেন্টারে যেখানে আমি প্রাইভেট করি সেখানে যে পরিমাণ ইকো হয় এটা দেখে আমি অবাক হয়ে যাই যে এত মানুষের ইকোকার্ডিওগ্রাম হয়। শুধু একটা এক্সাম্পল বললাম যে তুমি কেউ যদি কিচ্ছু করবে না, কার্ডিওলজিতে গিয়ে কিচ্ছু করবে না, আমি শুধু ইকো করবো, এনাফ, তুমি তোমার লাইফে ইকো করে শেষ করতে পারবে না, এত কার্ডিওলজির রোগী আছে। তো তুমি কি করবা কার্ডিওলজিতে যাওয়ার জন্য? কার্ডিওলজিতে আসলে পিকচারের জন্য যেটা করতে হবে যে তোমার কার্ডিওলজিতে যেটা খুবই জরুরি ইসিজি, ইসিজিটা শেখা খুব জরুরি। যেটা মানে কি আমাদের আহ সবচেয়ে প্রথম যেটা আমি বলবো ক্লিনিক্যাল সাইন, রোগীর রোগীর হার্ট, কার্ডিওলজি তো পুরোটাই হার্ট রিলেটেড। তো একটা রোগী কার্ডিওলজি পেশেন্ট গুলোর চিফ কমপ্লেইন কি থাকে, মানে আমাদের কাছে কি সিমটম নিয়ে আসে, কি সাইন থাকলে আমরা তাকে কার্ডিওলজি বা কার্ডিয়াক রোগী বলবো। হ্যাঁ, তার জন্য কি রিলেভেন্ট, অর্থাৎ ক্লিনিক্যাল অংশটাকে তোমাকে জোর দিতে হবে। এবং এই রিলেটেড প্রথমত মতো ফিফথ মেইন বই ডেভিডসন, কার্ডিওলজি যে চ্যাপ্টারটুকু আছে বড় বুঝতো। এই কার্ডিওলজির অংশ থেকেই, ডিভিশন থেকেই তোমার কিন্তু এফসিপিএস এর প্রশ্ন আসে, এমডি প্রশ্ন আসে এই ডিভিশন থেকে। আর সার্জারি হলে যারা যাতে বলবো তাদের বেলিলাভ, ডেভিডসন এবং বেলিলাভ এই দুটা হচ্ছে তোমাদের জন্য একদম মেইন বই। তোমরা চেষ্টা করবা মেইন বই পড়ার। তোমাদের কিন্তু অনেক আশেপাশে অনেক বই থাকবে, শাখাওয়াত বলো বা অন্যান্য চণ্ডী বলো বা বই, এদের অনেক বই থাকবে। তো তোমরা এগুলো দিয়ে হয় কি তোমরা কিন্তু হয়তো বা রেডিমেড লিখে ফেলতে পারতো পরীক্ষার হলে, কিন্তু তোমার কিন্তু বেসিক দাঁড়াচ্ছে না, বেসিক নলেজ আসছে না। তোমার বেসিক নলেজ গ্যাদার করার জন্য তোমার ডেভিডসন এবং মেইন বই যেটা বেলিলাভ করা জরুরি। তো যেটা বলবো যে কার্ডিওলজির জন্য অবশ্যই ডেভিডসন কার্ডিওলজি চ্যাপ্টার করে ফেলবো। ইভেন আমরা যখন আমি যখন কার্ডিওভাস্কুলারের রেসিডেন্সিতে ছিলাম আমাদের কিছু কার্ডিওলজি ছিল, 3 থেকে 6 মাস প্লেসমেন্ট ছিল। তো সেই সময় আমাদেরকে কিন্তু ওই অংশটুকু করতে হয়েছে। হ্যাঁ, তো যার কারণে এখনই যদি তোমার আর্লি করা থাকে তোমার অনেক সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে যেটা আমি সংক্ষেপে, কার্ডিওলজি পেশেন্ট গুলোর সাথে খুব ভালো মতো দেখবা, ডিভিশনের কার্ডিওলজি চ্যাপ্টারটা পড়বা এবং অবশ্যই অবশ্যই ইসিজিটা ভালো মতো শিখবা। ইকো শেখা তোমার জন্য নট নেসেসারি। ইকো হচ্ছে স্পেশালিস্ট পার্সন ডিপেন্ডেন্ট, যেটা খুবই ভ্যারি করে। হ্যাঁ, এটা তোমার টেক মানে মেশিন রিলেটেড, এখানে শেখার তো পরে যখন কোর্সে থাকবা বা কোর্স শেষ হওয়ার পর তোমার শেখার সুযোগ থাকবে। কিন্তু ইসিজি তোমার জন্য কিন্তু লাইফ সেভিং। কারণ কি তুমি যদি বিশেষ করে পেরিফেরিতে যাও তোমার কাছে কিন্তু ডায়াগনোসিস, অর্থাৎ একটা রোগী যখন আসবে রোগীটার হার্টের সমস্যা থেকে ইসিজি করেই তুমি বুঝতে পারবা। তো ইসিজি যদি ভালো জানা না থাকে সেটার জন্য যদি পেশেন্ট মারা যায়, এটা নিয়ে কিন্তু তোমার উপজেলা হেলথ কমপ্লেক্সে অনেক ইনসিডেন্ট। যদিও আমি বলি যে উপজেলা হেলথ কমপ্লেক্সে অনেকের ইসিজি ফ্যাসিলিটি নাই, কিন্তু তোমার তো অনেক সময় সদর হাসপাতালেও পোস্টিং থাকতে পারে, সেখানে কিন্তু বা অন্যান্য প্রাইভেট ক্লিনিক থেকে তোমাকে ইসিজি করে নিয়ে আসবে তোমার কাছে রোগী, যে দেখেন তো আপা আমার রোগীর ইসিজি এই, রোগীটা কথা বলতেছে না, অজ্ঞান হয়ে আছে। তখন তোমাকে কিন্তু ডিসিশন দিতে হবে যে ইসিজিটা নর্মাল না অ্যাবনর্মাল। তো ইসিজি শেখা তোমাদের জন্য ফিফথ ইয়ারে খরচ কাজ, এটা মনে রাখবে। ওকে, সিরিজ অফ কোশ্চেনস দোস্ত, মানে কোশ্চেন তোর কাছে কোশ্চেন করে সবাই কমফর্ট ফিল করতেছে আই গেস। তো প্রাইভেট মেডিকেল স্টুডেন্টদের জন্য অনারারি করার বিষয়টা যদি বলতেন ভাইয়া, প্রাইভেট মেডিকেল স্টুডেন্ট অনারারি ব্যাপারে কিছু বলার আছে?
অনারারি জিনিসটা তখনই যখন তুমি চেষ্টা করতেছো এফসিপিএস এ যাওয়ার জন্য, তাই তো? অনারারি ট্রেনিংটা কাজে লাগে এফসিপিএস এ যাওয়ার জন্য। হ্যাঁ, আমি যেটা বলতেছি যে অনারারি তুমি শুরু করতে অনেকে মানে কি এখানে টাইম লস তাহলে কম হয়, অর্থাৎ তুমি শুরুতেই ট্রেনিং এ ঢুকে গেলা, ট্রেনিং করতে করতে তোমার পার্ট ওয়ানটা হয়ে গেল বা পোস্ট গ্রাজুয়েশনের রেসিডেন্সিয়াল চান্স পেয়ে গেলা, তোমার লস কিছু নাই। হ্যাঁ, এটা আমি কিন্তু একসাথে সবই শুরু করছি। আমি অনারারি ট্রেনিং করাও শুরু করছি, এফসিপিএস এর প্রিপারেশন নেওয়াও শুরু করছি। আবার এফসিপিএস এর প্রিপারেশন নিতে নিতে এফসিপিএস হয়ে গেল, আবার রেসিডেন্সি পরীক্ষা দিলাম, রেসিডেন্সি হয়ে গেল, এফসিপিএস থেকে আমি রেসিডেন্সি ঢুকে গেছি। অর্থাৎ শুরুতে তোমার যেটা আগে পড়ে, তোমার যদি বিসিএস আগে পড়ে, সব থামায় তুমি শুধু অনারারি ট্রেনিং এ ঢুকো আর বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে থাকো, টাকা পয়সার কথা ভুলে যাও। বিসিএস এর প্রিলিমিনারি হয়ে গেলে তুমি একটা গ্যাপ পাইলা, তখন তুমি রেসিডেন্সির জন্য পড়তে থাকো, বা রেসিডেন্সির জন্য আগেও পড়তে পারো, পরে তোমার রেসিডেন্সি হয়ে গেল, তুমি অনারারি ছেড়ে দিয়ে রেসিডেন্সিতে চলে যাও, কারণ রেসিডেন্সিতে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা এখন দেয়, একটা ভালো সাপোর্ট দেয় কিন্তু টাকা, তখন আর অনারারিটা যোগ প্রয়োজন হচ্ছে না। তো অনারারি ভালো, আমি বলবো, তবে তুমি চেষ্টা করো যে অনারারি করতে গিয়ে তুমি তোমার মেইন ফোকাস যাতে হারায় না যায়, অর্থাৎ রেসিডেন্সিকে তুমি সবসময় মেইন ফোকাস করার চেষ্টা করবা, কারণ রেসিডেন্সিতে গেলে তুমি এক অর্থে তোমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার একটা সুন্দর সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ, কারণ এফসিপিএস এর কথা আমি বলতে পারতেছি না এফসিপিএস এর ট্রেনিং করে ফাইনালি কি হয়, কিন্তু আমার কাছে আমি তো রেসিডেন্সি করে আসছি, আমার কাছে মনে হচ্ছে তুমি যদি রেসিডেন্সির পাথ হইতে একবার ঢুকো তুমি বের হবাই। এটা হচ্ছে তোমাকে বের হতে হবেই। এবং এই টাইমটা তুমি বিশেষ করে তো তুমি তাহলে সরকারের থেকে টাকা পাচ্ছ, আর তুমি যদি তোমার বিশেষটা না হয়, তোমাকে যে রেসিডেন্সি ইনস্টিটিউট তোমাকে একটা ভালো অ্যামাউন্টের টাকা দিচ্ছে। তো সেই জন্য অনারারি শুরুতে করা ভালো, তবে আহ, যদি রেসিডেন্সিতে যাওয়ার সুযোগ থাকে বা বিসিএসে যাওয়ার সুযোগ থাকে, তখন অনারারিটা স্কিপ করে ওদিকে যাওয়া ভালো। আচ্ছা, এক কথায় একটা উত্তর দেয়, সেটা হচ্ছে এরকম যে প্রাইভেট অনেকে বলে প্রাইভেট মেডিকেলের স্টুডেন্টদের জন্য বিসিএস টাফ। এটা কি না, তুই এটা এটা agree? এটা কোনো কথা না, কারণ বিসিএস এর পরীক্ষা Exactly, তো right. আর, হ্যাঁ, বিসিএস এর পরীক্ষা তো আসলে এমবিবিএস এর প্রশ্ন দিয়ে হয় না, যে সরকারিতে ভালো পড়াইলো, বেসরকারিতে কম ভালো পড়াইলো। হ্যাঁ, Right, right, right. এমবিবিএস এর পড়া দেবে বিসিএস এ টিকলাম, তা তো না। বিসিএস এর প্রশ্নগুলো আসে 9-10 এবং ইন্টারমিডিয়েট, এসএসসি ইন্টারমিডিয়েট, হ্যাঁ, 9-10 এসএসসি ইন্টারমিডিয়েটের যে বইগুলো, হ্যাঁ, বিজ্ঞান বলো বা গণিত বলো, সেখান থেকে আসে। সেখানে তো সবাই আমরা একই সাথে পড়ে আসছি। Right. সবাই আমরা সব স্কুল কলেজে যেটুকু, স্কুল এবং কলেজে যে বইগুলো আমরা পড়ছি, সেই বই থেকে তোমার বিশেষ প্রশ্ন হয় প্রিলিমিনারিতে। সেটার So জন্য এটা অ্যাকচুয়ালি মানে এটা তুই কোনো অ্যাকচুয়ালি ফ্যাক্টর না, ফ্যাক্টর না, রাইট, রাইট, ফ্যাক্টর না। টোটাল। এটা টোটালি ডিপেন্ড করবে তোমাকে কে কত ভালো গাইডলাইন দিতেছে বিসিএস এর ব্যাপারে। বিসিএস রাইট, এর টোটালি কার আগে হবে কার পরে হবে সেটা টোটালি ডিপেন্ড করবে তুমি গাইডলাইনটা কতটুকু ভালো পাইছো। যেমন আমার কথা, আমি আমার বিশেষ করে দেরি হয়েছে কেন, আমার টোটাল গাইডলাইনটা আমাকে তৈরি করতেছে নিজে থেকে, বিভিন্ন বিশেষ নিয়ে অংশ নিয়ে অ্যানালাইসিস করে পরবর্তীতে আমি বুঝতে পারছি যে কিভাবে বিশেষটা ভালো হবে। ইভেন আমি যে বিশেষে চান্স পাইছি সেই বিশেষ, আমি আসলে সত্যিকার অর্থে আমি শেয়ার করতে চাই যে আমি প্রথম কয়েকটা বিশেষ আমার হয় নাই, কারণ আমি শুরুর দিকে আসলে টোটাল গাইডলাইনটা পাই নাই। অনেক সাবজেক্টকে আমি, যেমন অঙ্ক, তাকে আমি অনেক খেলা করছি যে না অঙ্ক তো আমি পারি, এটার জন্য আর কি করবো, যার কারণে আমার বিশেষে দেখা গেছে যে অঙ্কটা ওইবার কঠিন হয়েছে ওইবার হয় না, এরকম অনেকবারই হয়েছে। এই জন্য কিছু টেকনিক আছে বিশেষ কত সময়ের ভিতর কোন জায়গায় তাহলে তাহলে আমরা তোরে নিয়ে আরেকটা সেশন করব, বিসিএস টেকনিক হ্যাঁ অর আমি চেষ্টা গাইডেড করবো। ফর হ্যাঁ, কারণ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যে বিসিএস এর চান্স পাইছি সেই বিসিএস এর রাতে আমার রেসিডেন্সির ফাইনাল পরীক্ষা, রেসিডেন্সির ব্লক ফাইনাল পরীক্ষা। রেসিডেন্সির তো বিভিন্ন ব্লক থাকে, 3 মাস 3 মাস। হ্যাঁ, রেসিডেন্সির যেদিন পরের দিন আমার বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা, তার আগের দিন আমার রেসিডেন্সির ব্লক পরীক্ষা মাত্র শেষ হয়েছে। তো অবভিয়াসলি আমি রাতে বেলায় ঘুম দিয়ে উঠে পরের দিন সকালে পরীক্ষা দিতে গেছি, আমার কোনো প্রিপারেশন ছিল না, কিন্তু তার আগে বিসিএস গুলো যে আমি পড়ছি সেটার প্রিলিমিনারি পড়া দিয়ে কিন্তু আমার ওই বিশেষটা হয়েছে। অর্থাৎ বিশেষ যে কার কখন হয়ে যাবে এটা কিন্তু অনেক সময় লাক হিসেবে কাজ করে, আর তুমি আগে কতটুকু টেকনিক্যালি পড়ে আসছো এটার উপর ডিপেন্ড করে। তো বিশেষটা রাইট, আলাদা আলোচনা করব যদি ওরা অ্যারেঞ্জ করে, তোমরা এডিপিতে কানেক্টেড থাকো অ্যারেঞ্জ হয়ে গেছে, ইনশাআল্লাহ, কানেক্টেড অ্যারেঞ্জ থাকো হয়ে গেছে, ইনশাআল্লাহ। ডান ডান ডান। এখন আমরা ডেট দিব খালি অনলি, হ্যাঁ, আফটার ঈদ সামটাইমস ইনশাআল্লাহ। আর তুই এত সুন্দর করে বুঝাস, এটা অনেক সবাই মুগ্ধ হবে এবং সবাই আশা করি ওই সেশনটাতে অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ।
আচ্ছা, কার্ডিওভাস্কুলার সার্জন হতে চাইলে এমবিবিএস এন্ড পোস্ট এমবিবিএস স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত ভাইয়া? আসলে এখন পর্যন্ত সত্যি অর্থে যে কার্ডিওভাস্কুলার সার্জন, কোর্স কিন্তু দুইটা, একটা মনে রাখতে হবে। কোর্স দুইটা মানে কি, একটা হচ্ছে এফসিপিএস। এফসিপিএস এ যেটা আছে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সার্জারি, যতদূর ভুল না হয়। আর এমএস এর যে কোর্সটা, অর্থাৎ ইউনিভার্সিটির যে কোর্সটা, এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারি, সিভিটিএনএফ। এখানে কিন্তু তিনটা ব্রাঞ্চ, কার্ডিয়াক, ভাস্কুলার এবং থোরাসিক। কেউ যদি ডিসাইড করতে না পারো যে আমি কার্ডিয়াক সার্জন হব, না ভাস্কুলার সার্জন হব, না থোরাসিক সার্জন হব, তাহলে আমি তাকে সাজেস্ট করবো যে কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারিতে কোর্সটার জন্য ট্রাই করা, মানে পোস্ট গ্রাজুয়েশনে এইটার জন্য প্রিপেয়ার হওয়া। আর কেউ যদি আগে ডিসাইড করে ফেলো যে না আমি ভাস্কুলার সার্জন হব, সেক্ষেত্রে কিন্তু ভাস্কুলার সার্জারি আলাদা করে কোর্স আছে, এমএস ভাস্কুলার সার্জারি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু আলাদা আছে, সিভিটিএসও আছে, আবার ভাস্কুলার সার্জারি আলাদা করেও আছে। আবার কেউ যদি মনে করে যে না আমি থোরাসিক সার্জারিতে যাব, শুধু থোরাসিক সার্জন, সেই ক্ষেত্রে কিন্তু থোরাসিক সার্জারির আলাদা কোর্স আছে। আর যদি কেউ মনে করে যে কার্ডিয়াক সার্জন হবো, সেক্ষেত্রে তাকে সিবিটিএসসি করতে হবে, কার্ডিয়াক সার্জারি আলাদা কোনো কোর্স নাই। সেক্ষেত্রে তাকে হয় এফটিপিএস কার্ডিওভাস্কুলার সার্জারি করতে হবে, অথবা এমএস কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারি। আমি অ্যাকচুয়ালি কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জন, যদি আমি সংক্ষেপে কার্ডিওভাস্কুলারই বলি, থোরাসিক যেহেতু আমি প্র্যাকটিস করি না, সেহেতু আমি কার্ডিওভাস্কুলার সার্জন হিসেবেই বলতে কমফোর্ট ফিল করি আর কি। তো এটা হওয়ার জন্য আসলে তোমরা আসলে এই সাবজেক্টের সাথে তোমরা টাচে আসার সুযোগ নাও হইতে পারে। কিছু সিলেক্টিভ মেডিকেল কলেজে এই সাবজেক্টটা আছে বলে তোমরা সেই সাবজেক্টটা কেমন, হ্যাঁ সেই সাবজেক্টটা দেখার সুযোগ পাবা। কিন্তু অন্যান্য মেডিকেল কলেজে নাও পাইতে পারো, বিশেষ করে প্রাইভেট মেডিকেল সবখানে কার্ডিওভাস্কুলার সার্জারি নাই। তো সেক্ষেত্রে আসলে খুবই টাফ। তো আমি এনকারেজ করবো কার্ডিওভাস্কুলার সার্জারিতে আসার। তবে এখানে মনে রাখবো যে কার্ডিওভাস্কুলার সার্জারি কিন্তু অনেক লেন্থি একটা সাবজেক্ট এস্টাবলিশ হওয়ার জন্য, অর্থাৎ একজন কার্ডিয়াক সার্জন হতে গেলে তোমাকে ধরে রাখতে হবে 50 ইয়ার্স থেকে তুমি এস্টাবলিশ হবা। আমাদের দেশে আমার সাথে যারা কার্ডিওভাস্কুলার সার্জারি পাস করছে সবাই এখন মধ্যে এস্টাবলিশ হতে পারে নাই। সবাই কিন্তু এখন এস্টাবলিশ যারা তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ মেইন সার্জনরা ওটি করে, তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখতেছে। এই কাজ শিখতেছে এবং কাজ কে কত তাড়াতাড়ি ছাড়বে সেটার উপরে ডিপেন্ড করবে কার্ডিওভাস্কুলার সার্জারি সাইন করবে কিনা। তবে এটা খুবই আনফরচুনেট যে আমাদের দেশে কার্ডিওভাস্কুলার সার্জারিতে কাজ শিখতে একটু সময় লাগে অন্যান্য সাবজেক্টের তুলনায়। অর্থাৎ তুমি অন্যান্য সাবজেক্টে যত দ্রুত এস্টাবলিশ করবে, কার্ডিওভাস্কুলার সার্জারিতে যদি কারো প্যাশন থাকে যে না আমি কার্ডিওভাস্কুলার সার্জনই হবো, ডিটারমাইন্ড থাকে, তাকে আমি এনকারেজ করবো যে না সব রকমের সময়ের প্রতিবন্ধকতা পার করে যে ধৈর্য ধরে থাকতে পারবে সেই সাবজেক্টে সাইন করবে। তো এই ক্ষেত্রে প্রিপারেশনের কিছু নাই, এক্ষেত্রে তুমি তোমার সিম্পল এমবিবিএস এর পড়া যেভাবে তুমি শেষ করো সেভাবে করবা। ইন্টার্নি একই রকম করবে, আলাদা কোনো ফোকাসের দরকার নেই। তোমার যেদিন ইন্টার্নি শেষ হবে সেদিন থেকে তুমি কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জারি বলো বা কার্ডিওভাস্কুলার সার্জারি বলো বা থোরাসিক বলো বা ভাস্কুলার সার্জারি বলো, তুমি যেটাতে যেতে চাও সেটার পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন থাকবা। এখানে প্রিপারেশনের আলাদা কিছু নাই, প্রিপারেশন সেম, খালি চয়েসের ব্যাপার। তুমি ফার্স্ট চয়েস ওটাকে দিয়ে রাখবা। প্রিপারেশন সার্জারি ফ্যাকাল্টিতে যেরকম প্রিপারেশন, একই প্রিপারেশন, আলাদা করে কোনো কিছু নাই। কারণ কার্ডিওভাস্কুলার সার্জারি টোটালটাই শেখানো হয় তোমার রেসিডেন্সি টাইমটাতে, অথবা তুমি যখন ট্রেনিং এ থাকো তখন সেটা। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, চমৎকার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তো ট্রেনিং ও রেসিডেন্সি। I mean, এর অলরেডি কোশ্চেনের তুই এটার জবাব দিছিস। I mean, still অল্প জাস্ট কথায় বল, ট্রেনিং অর রেসিডেন্স, which one is better in BD? এটা যদি একটা রিলেটিভ অ্যানসার। ওকে, let's hear from you. আমার কাছে মনে হয় রেসিডেন্সি বেটার, কারণ আমি রেসিডেন্সি করে আসছি। এই জন্য আমার এটা হয়তো বা পক্ষপাত দুষ্ট বলতে পারো, কারণ আমি ওই পাথরে তো যাই নাই। হ্যাঁ, ট্রেনিং এর লাইফটা কেমন হয়, আমি জাস্ট 6 মাস আমাদের মেডিকেল কলেজে সার্জারিতে ট্রেনিং করছি। তো আমার কাছে ওই সময় আমি যথেষ্ট শেখার সুযোগ পাইছি, কিন্তু ওই সময় ট্রেনিং এর টাইমটা হয় কি, আসলে ওই সময়টা ফিনান্সিয়াল সাপোর্ট থাকে না। হ্যাঁ, যার কারণে আমার ওই সময়টা খুব ইনসিকিউর মনে হইতো। তো যেটা আমার ক্ষেত্রে আমি বলছি যে তুমি সাধারণত আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ধরো জানুয়ারির শুরুর দিকে আমার সরি ডিসেম্বর শেষের দিকে আমার ইন্টার্নি শেষ হয়ে গেল। 2010-এর ইন্টার্নি শেষ হয়ে গেল আমার ডিসেম্বরে।
আর যা মানে ট্রেনিং গুলো তো সাধারণত শুরু হয় জানুয়ারি এবং জুলাই। সেক্ষেত্রে আমার যেহেতু ট্রেনিং এ ঢোকার সুযোগ ছিল জানুয়ারিতে, আমি একটা নাম দিয়ে রাখছি জানুয়ারিতে আমি ট্রেনিং শুরু করে দিয়েছি এবং সাথে সাথে এফসিপিএস এর জন্য প্রিপারেশন শুরু করবো। তোমার মোট কথা হচ্ছে যে তোমার আগে যেটা পড়বে তুমি সেটাতে ঢুকবা। হ্যাঁ, অবশ্যই রেসিডেন্সি বেটার, রেসিডেন্সি হয়ে গেলে আর বিসিএস হয়ে গেলে অন্য কোনো দিকে তাকানোর সুযোগ নাই বা তাকাবাও না। বিসিএস হয়ে গেলে বিসিএস এ চলে যাবো রেসিডেন্সি থেকে ছুটি নিয়ে, আর রেসিডেন্সি হয়ে গেলে অন্যান্য সবকিছু বাদ দিয়ে রেসিডেন্সিতে ঢুকে পড়বা। এটা হলো এক কথা। ওকে, এক্সেলেন্ট। আমরা আমাদের আজকের প্রোগ্রামের প্রায় শেষের দিকে এবং কোশ্চেন আরো আসতেই আছে, সো স্টিল আমাদের তো প্রোগ্রাম শেষ করতে হবে, আর তুইও অনেকক্ষণ অনেক গাইডলাইন দিলি। সো একটা বেসিক্যালি এই কোশ্চেনটা জাতীয় কোশ্চেন কাইন্ড অফ, আই মিন এটা আমাদের এক বোন কোশ্চেনটা করছে, বাংলাদেশে মেয়েদের ক্যারিয়ার করার ক্ষেত্রে কোন কোন ফিল্ড সুইটেবল। এই কোশ্চেনটাও একটা রিলেটিভ কোশ্চেন যদিও, বাট স্টিল আই থিঙ্ক অনেকগুলো ইস্যুস এখানে আসতে পারে, জিওগ্রাফিক্যাল রিজন, লোকেশন, ক্যারিয়ার প্ল্যান আউট, অনেক কিছু। তো তুই যেহেতু অনেক এক্সপেরিয়েন্স এই বিষয়ে, তুই কি জানা? আমি এই প্রশ্নটা নিয়ে আসলে অনেক ভাবছি, কারণ আমার ওয়াইফও একজন ডাক্তার। সেক্ষেত্রে মানে সেও জিনিসটার ভিতর দিয়ে চলে আসছে সাফারিং, তাকেও আমি সাফারিং এর ভিতরে যেতে দিচ্ছি। তবে এটা খুবই একটা সুন্দর প্রশ্ন, কারণ এই প্রশ্নটা জন্য আমি আসলে ওয়েট করতেছিলাম এবং হয়তো বা মিস হয়ে যেত। যে প্রশ্ন করতে তাকে অনেক ধন্যবাদ। আসলে এই তো আমার পোস্ট গ্রাজুয়েশন পরে যেটা বললো, আমি ইন্টার্নি 2010 শেষ করছি, এখন 2020, 10 বছর। 10 বছরে তো প্রচুর ট্রেনিং এ বলো বা রেসিডেন্সিতে বলো, দেখছি কোন সাবজেক্টে। তো এটা আসলে আমাদের দেশের বাস্তবতা যে সব সাবজেক্ট কিন্তু মেয়েদের জন্য মানে গিয়ে মেয়েরা পড়তে কোনো সমস্যা নাই। সত্যিকার অর্থে তুমি পাশ করে যাবে, পোস্ট গ্রাজুয়েশন পাশ করে যাবা, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। কিন্তু পরবর্তীতে যখন তুমি জব মার্কেটে যাবে তখন দেখা যাচ্ছে গিয়ে কি কম্পিটিশন। এটা আসলে আমাদের মানসিকতার সমস্যা, আমাদের ডক্টরদের না, আমাদের রোগীদের মানসিকতার সমস্যা। তারা কিছু কিছু সাবজেক্টকে মেল প্রিডোমিনেন্ট দিয়ে করে রাখছে, এটা এখন ভাঙানো আরো হয়তো 30-40 বছর পর গিয়ে ভাঙবে। যদিও আমি সবসময় এনকারেজ করবো মেয়েরা তোমরা যেগুলো গতানুগতিক মেয়েদের সাবজেক্ট সেগুলো ছেড়ে অবশ্যই পুরুষ ডোমিনেন্ট সাবজেক্ট গুলোতে আসো, তাহলে এই জিনিসগুলো চেঞ্জ কোনোদিন হবে না। সবসময় এনকারেজ করি, তোমরা যদি আগায় না আসো এই 30 বছর পরে অবস্থা একই থাকবে। তো এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে মেয়েদের জন্য গাইনি এবং পেডিয়াট্রিক্স এই দুটো তো সবচেয়ে কমন। এই দুটো সাবজেক্ট ফিমেল প্রিডোমিনেন্ট, মেল যদিও পেডিয়াট্রিক্স এখনো যথেষ্ট প্রিডোমিনেন্ট, কিন্তু গাইনি এবং পেডিয়াট্রিক্স, অপথলমোলজি ভালো। আর বেসিক সাবজেক্ট খুবই ভালো, বেসিক সাবজেক্ট মেয়েদের জন্য খুবই খুবই ভালো। কেন বলবো? কারণ এটা আসলে ডিপেন্ড করে যে একটা মেয়ে যখন ইন্টার্নি বা শেষ করে যায় তখন তাদের বিয়ে হয়ে যায়, ফ্যামিলিতে সাপোর্ট দিতে হয় তার বাচ্চা কাচ্চা, তখন সেই অনুসারে ক্লিনিক্যাল সাবজেক্টে সময় দিতে পারে না। তো তাদের ক্ষেত্রে বেসিক সাবজেক্ট, অনেকে নাক শিটকায় যে আমি বেসিক সাবজেক্টে যাবো, আমার কি আসলে এটা কখনো ভাববা না। সব সাবজেক্ট ইম্পর্টেন্ট। ইভেন আমি এখন ক্লিনিক্যাল সাবজেক্টে আসি, তো তারপরেও আমার কাছে শুরুর দিকে আমি যে মনে করতাম যে বেসিক সাবজেক্টে গেলে কি আমি যেতে পার মানে গেলে ঠিক হবে কিনা, এখন আমার কাছে মনে হচ্ছে বেসিক সাবজেক্টে যে কি পরিমাণ ফ্যাসিলিটি এবং আরাম আছে ফিনান্সিয়ালি বলতেছি। হ্যাঁ, তো কারো যদি ক্লিনিক্যাল সাবজেক্টের প্রতি ফ্যাসিনেশন খুব বেশি থাকে, সেক্ষেত্রে যদি মনে করো যে ক্লিনিক্যাল সাবজেক্টে না গেলে আমি সবসময় হতাশ পাবো, সেক্ষেত্রে আমি বলবো যে তাহলে তুমি ক্লিনিক্যাল সাবজেক্টে যাও। আর যদি মনে করো যে না আমি বেসিক সাবজেক্টে যাবো কি যাবো না, চোখ বন্ধ করে যাও, এখানে প্রমোশন খুব দ্রুত। তুমি পাশ করা মাত্র তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবে। অন্যান্য সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে অনেক সময় লাগে, কিন্তু বেসিক সাবজেক্টে এখন খুব দ্রুত প্রমোশন, খুব সুযোগ সুবিধা। তো মেয়েদের জন্য বেসিক সাবজেক্ট খুব ভালো। মেয়েদের জন্য রেডিওলজি ইমেজিং খুবই ভালো সাবজেক্ট। হ্যাঁ, মেয়েদের জন্য গাইনি, পেডিয়াট্রিক্স, অপথলমোলজি এগুলো কিছু কিছু সাবজেক্ট আছে খুবই ভালো। সার্জারিটা ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট মেয়েদের জন্য এখন ফেভারেবল হওয়া শুরু করছে, যেমন কোলোরেক্টাল সার্জারি, হেপাটোবিলিয়ারিতে কিছু কিছু ক্ষেত্রে সুযোগ আছে। আর হচ্ছে যে এখন তো এন্ডোক্রাইন মানে কি ব্রেস্ট রিলেটেড যে সার্জারি গুলো একটা আলাদা পার্ট হয়ে গেছে। ব্রেস্টের সার্জন আলাদা করে একটা এন্টিটি পরিচিতি লাভ করছে, এখানে মেয়েদের অনেক পরিচিতি আমি দেখতে পাচ্ছি আর কি। তবে কার্ডিয়াক সার্জারিতেও আমাদের অনেক প্রচুর মেয়েরা আছে, কিন্তু এখানে একই কথা, কার্ডিয়াক সার্জারিতে মেয়েদের লাইফে একটু কষ্টের, কারণ কি এখানে অনেকক্ষণ আমাদের একটা কার্ডিয়াক সার্জারি কমপ্লিট হইতে অনেক সময় 8 থেকে 9 ঘন্টা লাগে।
এখন কোনো সেরকম স্ট্যামিনা নিয়ে তাকে ইয়ে করতে হবে। তো এই সাবজেক্ট গুলোতে একটু চিন্তা ভাবনা করে আসা উচিত। কার্ডিও সার্জারি বা ভাস্কুলার সার্জারির কথা বলতে, ভাস্কুলার সার্জারির একটা বড় অংশ হচ্ছে ইমার্জেন্সি, অর্থাৎ তোমার কাছে বিভিন্ন জায়গা থেকে রক্তনালী কেটে কেটে আসবে। অনেক মেয়ে আসছে যে হাত পা কাটা বা রক্ত দেখলে একটু মানে তাদের সাইকোলজিক্যালি একটু মানে অন্যরকম ভয় পায়। তাদেরকে বলবো যে একটু তোমরা এক্সপোজড হয়ে আসো। মানে এক্সপোজ মানে কি, ট্রেনিং এর জন্য হলেও 6 মাস তুমি যে সাবজেক্টে করতে চাও সেই সাবজেক্টে 6 মাস ট্রেনিং করো, তুমি দেখো এটা তোমার জন্য অ্যাডাপ্ট করে কিনা, তারপরে তুমি আসতে পারো। হ্যাঁ, আর সবসময় আমি এনকারেজ করি মেয়েদেরকে সব সাবজেক্টে, কখনো মেয়েদের সাবজেক্ট বা ছেলেদের সাবজেক্ট বলে এটাকে বিচার করবো না। সব সাবজেক্ট মেয়েদের, সব সাবজেক্ট ছেলেদের। আমরা যদি না বদলাই তাহলে এই মানসিকতা কেউই পরিবর্তন করে দিবেন আমাদের দেশে। রাইট, রাইট, ঠিক। আর যদি এরকম না হতো তাহলে হয়তো আমরা দেখতাম এমবিবিএস ছেলে এমবিবিএস মেয়ে, মানে ক্যাটাগরিক্যালি ভাগ থাকতো। আসলে যেহেতু ভাগ নেই, মানে আসলে এরকম চিন্তা করা উচিত। তারপরে হয়তো কারো কারো মানে বেশ কিছু সোশ্যাল বাইন্ডিংস, ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যুস থাকতে পারে, প্লাস খাটাখাটনির একটা বিষয় থাকতে পারে, এগুলো ইস্যু হয়তো হয়। তো লাস্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে তোর রেসিডেন্সি কোর্স গুলাতে তোর ওয়ার্কআউট থাকে আর কি, আর এফসিপিএস স্মুথ, আই মিন ওয়ার্কআউট থাকে না, তো কোর্স ওয়ার্কআউট অ্যাকচুয়ালি, তো এই ব্যাপারে তোর মতামত কি? মানে কোর্স ওয়ার্কআউট থাকা মানে মানুষ হয়তো এটাকে একটু কঠিন হিসেবে দেখে কি এরকম? আমি মানে কি বুঝতে পারছি ওয়ার্কআউট মানে কি, এই অর্থে যে তোমাকে বলতে চাচ্ছি যে কোর্স আউট, এটা কোর্স আউটের কথা বলতেছো মানে কি, তোমার রেসিডেন্সিতে অনেকে কোর্স আউট করে দেয়। হ্যাঁ, এটা আসলে একদম একটা যে রিস্ক না তা না, তবে এক্ষেত্রে হয় কি, এটা ডিপেন্ড করে দুইটা ওয়ে। একটা হচ্ছে ফল্ট, তোমার ফল্ট, আর একটা হচ্ছে যে তোমার কোর্সের রিলেটেড কারো ফল্ট আছে। কোর্স রিলেটেড মানে কি, আমি এটা অফ দ্য রেকর্ড বলতে চাচ্ছি যে কিছু কিছু সাবজেক্ট বা কিছু কিছু ডিপার্টমেন্ট কিন্তু আছে যে ভিন্ডিকটিভ, কিন্তু আমি অস্বীকার করতেছি না যে কিছু কিছু ডিপার্টমেন্ট বা কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তুমি একটু বৈরিতার আচরণ পাইতে পারো। এটা কিন্তু আগেই তোমার সিনিয়র যারা ওই কোর্সে আছে তাদের কাছ থেকে শুনবা যে এই কোর্সে কোর্স আউট কতজন হয়েছে। তো ওই ডেঞ্জার সাবজেক্টে তুমি কেন যাবা, বা ওই ইনস্টিটিউটটা তুমি কেন চুজ করবা? তুমি এমন ইনস্টিটিউটটাকে ফার্স্ট চয়েস দিবা যেখানে কোনো রকমের রিস্ক নাই কোর্স আউট হওয়ার। অর্থাৎ এটা তুমি ধরতেছো যে ইনস্টিটিউটের ফল। আর একটা ফল হচ্ছে তোমার, হ্যাঁ, কোর্স আউট হওয়ার মেইন কারণ হচ্ছে কিন্তু নিজের ফল্ট। নিজের ফল্ট মানে কি, তুমি যদি নিজে অমনোযোগী হয়ে যাও, অর্থাৎ তুমি যদি ব্লক ফাইনাল গুলোতে অ্যাটেন্ড না করো, তুমি যদি রেগুলার রেসিডেন্সির ক্লাসগুলোতে অ্যাটেন্ড না করো, না আসো, যদি অনুপস্থিত থাকো, ক্রনিক অ্যাবসেন্ট হইতে হইতে একটা নির্দিষ্ট মাত্রা আছে যে এত পার্সেন্ট পরীক্ষার আগে তোমার এত পার্সেন্ট উপস্থিত থাকতে হবে। সেই উপস্থিতি যদি তোমার না পাওয়া যায় তাহলে তো তুমি কোর্স আউট হবাই। তো একই কথা তো এফসিপিএস এর জন্য। হ্যাঁ, এফসিপিএস এ তুমি ট্রেনিংটা তোমার নিজের হাতে, তুমি গেলা গেলা না, হ্যাঁ, তারপর তুমি কোনো রকমের 6 মাস করে একটা ট্রেনিং সার্টিফিকেট ম্যানেজ করে আসলা, এটা সত্যিকার অর্থে সেফ, তুমি এটা ম্যানেজেবল। হ্যাঁ, তো এটা কিন্তু তোমার, তুমি কারো সুপারভিশনে থাকলা না। হ্যাঁ, যে তুমি বাকিটা কিন্তু হয়তোবা কেউ দিল, কিন্তু এটা তোমাকে কেউ সুপারভাইজ করলো না। কিন্তু রেসিডেন্সি ট্রেনিংটা কিন্তু সুপারভাইজ ট্রেনিং। তোমার একজন সুপারভাইজার থাকবে, সে তোমাকে মনিটর করবে যে তুমি অ্যাডিকুয়েট পরিমাণে করতেছো কিনা বা দেখতেছো কিনা। তুমি ডে টু ডে তোমার ইভালুয়েশন হবে। হ্যাঁ, ডে টু, এবং একটা নির্দিষ্ট সময় পর পর ব্লক পরীক্ষা হবে। এই ব্লক পরীক্ষাগুলো খুবই ইজি। হ্যাঁ, এই কারণে হয় কি, তোমার প্রতিদিনের পড়াটা প্রতিদিন হয়ে যাচ্ছে। অর্থাৎ কেউ তোমাকে ধাক্কায় পড়াটাকে তোমাকে নিয়ে যাচ্ছে, তোমার পোস্ট গ্রাজুয়েশনটাকে তোমাকে ধাক্কায় নিয়ে যাচ্ছে এই ব্লক পরীক্ষাগুলো। কারণ আমরা এমন যে আমাদেরকে চাপ দিলে না দিলে আমরা পড়ি না, যার কারণে রেসিডেন্সিটা হয় ধাক্কায় ধাক্কায় একটা লেভেল পর্যন্ত পড়ালেখা উঠে যায়। আর যারা ট্রেনিং এ আসো তাদের পড়ালেখাটা কিন্তু তোমার নিজের হাতে। এখানে সুবিধাটা হচ্ছে যে এখানে তোমাকে কেউ কোর্স আউট করবে না, কিন্তু তোমার নিজের পড়া নিজেই করে নিতে হবে। আর রেসিডেন্সিতে হচ্ছে কোর্স আউট খুবই রেয়ার। যারা ফাঁকি দিতেছে, অ্যাবসেন্ট থাকতেছে, শুধুমাত্র তারাই কোর্স আউট হয়েছে। আর কোর্স আউট হওয়ার সংখ্যা কখনোই তুমি দেখাতে পারবে না যে পরীক্ষা দিতেছে। এমনকি আমার অনেকে আছে যে, এটা আসলে অফ দ্য রেকর্ড বলতেছে যে এমনও হয়েছে যে 2-3 বার পরীক্ষা দিচ্ছে, পাশ করতে পারতেছে না, কোর্স আউট হয়ে যাবে আর একবার বা দুইবার পরীক্ষা ফেল করে। অনেক সময় স্যার কনসিডার করছে যে না, ওকে একটা এফোর্ট দাও, একটা মিনিমাম লেভেল। অর্থাৎ ধরো একটা দিন পরীক্ষা হয়, হ্যাঁ, যখন আমি তো বিভিন্ন পরীক্ষার সাথে অনেক সময় যুক্ত ছিলাম, আনা নেওয়া বলো বা ইয়ের সাথে,
দেখা যাচ্ছে একটা দিনে সবচেয়ে খারাপ যে পরীক্ষা দিছে তার সাথে কম্পেয়ার করে সব অন্য সবাইকে। তুমি যদি ওই লেভেলের চেয়ে খারাপ পরীক্ষা দাও তাহলে তুমি ফেল করে যাবে, কিন্তু ওর চেয়ে তুমি যদি ভালো করো তাহলে তোমাকে স্কোপ দিবে যে না ও তো অ্যাটলিস্ট ওর চেয়ে ভালো করছে, ওকে একটা সুযোগ দাও। এই বলে তুমি কোর্স আউট হয়ে গেছে, এটা খুবই রেয়ার বলবো। তো এইটা আসলে খুবই একটা অমূলক ভয়। চমৎকার চমৎকার। সবাইকে ধৈর্য সহকারে মুশফিকের এই 70 মিনিটের জ্বালাময়ী সেশনে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ। মেডিবি আসলে খুব হ্যাপি যে আমরা এই লকডাউনের মধ্যে সিরিজ আফটার সিরিজ এই ধরনের সেশন করছি এবং বাংলাদেশের সেরা সেরা প্রফেশনালসদেরকে আমরা এনেছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে ডক্টর মুশফিক সামনেও আমাদের ইনশাল্লাহ আপকামিং যে সেশন গুলো ক্লাস, আমাদের কিছু ক্লাস হবে ইনশাল্লাহ, ক্লাসও আমরা ডক্টর মুশফিককে দেখবো এবং মুশফিকের ক্লাস করতে পারবো। আর দোস্ত মজার বিষয় হচ্ছে ইন দ্য মিন টাইম বেশ কয়েকটা রিকোয়েস্ট আসছে বিসিএস এর উপরে ভাইয়ার সেশন চাই। তো আমি তোর পারমিশন না নিয়েই বন্ধুত্বের দাবিতে অলরেডি কনফার্ম করছি যে ইনশাল্লাহ সামটাইমস ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার ছোট ভাই বোনরা যারা, কারণ কি আমরা সবসময় মনে করি আমরা একটা ডক্টর কমিউনিটিতে বিলং করি, এখানে যতজন মানুষকে ফ্যাসিলিটেট করা যায়, সুবিধা দেওয়া যায় বা হেল্প করা যায়, অবশ্যই আমাদের বড় ভাইদের তাই করা উচিত, আমাদের ছোট ভাই বোনদের। রাইট। আর তোকে অনেক ধন্যবাদ, বন্ধুত্বের ধন্যবাদ নাই, বাট তারপরে তুই যেহেতু মূল্যবান সময় দিয়ে তোর ভাই বোনদেরকে অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিস, আমি এজন্য তোর শেষে একটা কথা বলতে যাচ্ছি, মেডিবির সাথে যুক্ত সকল ছোট ভাই বোনরা আমার জন্য দোয়া করো যেন আমি সামনে অব্দি আগে যেতে পারি, তোমাদেরকে হেল্প করতে পারি, যতদূর হেল্প লাগে আমি সবসময় তোমাদের জন্য ওপেন আছি। ফেসবুকে হোক, মেডিবি প্ল্যাটফর্মে হোক, সবসময় যদি কোনো রকমের হেল্প করে, কোনো রকমের দ্বিধা করো না, আমার সাথে কন্ট্যাক্ট করো, কোনো রকমের সাহায্যের জন্য আমি সবসময় ওপেন আছি। আর মেডিবিতে থাকার জন্য, যুক্ত থাকার জন্য ধন্যবাদ, এবং আমার প্রিয় রাসেল আমার বন্ধুকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এর সাথে যুক্ত করার জন্য। ধন্যবাদ দিয়ে শেষ ছোট করতে চাই না। রাসেল সবসময় আমার প্রিয় বন্ধু, ওর যে কোনো ইনভাইটেশন আমি চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করি এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। অনার। আর থ্যাংক ইউ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো এক আড্ডায়, নতুন কোনো একটা সেশন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।